আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। গত ক্লাসে যা ছিল ওই ক্লাসগুলো ভুলে যান, যে আমরা কোনো কিছু এখন শিখিনি। আজকের পর থেকে আমরা শুরু আমাদের। তো আজকে যেখান থেকে শুরু করব সেই বিষয়টা খুবই জরুরি, এবং পরবর্তীতে আমাদের যে শফিফাই ক্লাস হবে এবং এসির উপরে ক্লাস হবে সেই বিষয়গুলোর জন্য আজকের ক্লাসটা খুবই জরুরি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে যে আমাদের গত ক্লাসে যেটা করেছিলাম যে ফোরাম পোস্টিং কীভাবে করতে হবে, অফ পেজ এসইও মার্কেটিং কীভাবে করতে হবে, তারই ধারাবাহিকতায়। তো আজকের ক্লাস হচ্ছে আর্টিকেল রাইটিং কিংবা কন্টেন্ট রাইটিং উইথ ব্লগ রাইটিং কিংবা প্রোডাক্ট রিসার্চ। এই চারটা শব্দ আমরা যদি একটু নোট করে নিই, আমরা একটু নোট করে ফেলি। আপনাদের কথা বলে আমি নোট করে দিচ্ছি, যেহেতু ভিডিওতে থাকবে, শুধুমাত্র শুনলেই হবে। এই বিষয়গুলো প্রত্যেকে আমরা জানি, শুধুমাত্র আমাদের একটু ধারাবাহিকতা জানলেই হবে। প্রথমে একটা বিষয় নাম শুনি আমরা, আর্টিকেল রাইটিং। এটার সঙ্গে পরিচিত এই শব্দটার সঙ্গে? এরপর একটা শব্দ শুনি আমরা, কন্টেন্ট রাইটিং। শব্দটার সঙ্গে পরিচিত? এরপর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন বুঝি আমরা কি? এরপর একটা শব্দ আছে ব্লগ রাইটিং, নাম শুনছিলাম। একই সঙ্গে আমরা আরেকটা শব্দ রয়েছে প্রোডাক্ট রিসার্চ। এই কয়েকটা শব্দ আমরা আজকে এই শব্দটার উপরে কাজ করব। এই কয়েকটা শব্দ নিয়ে আমরা যেদিন থেকে ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইনের কাজ শুরু করছি সেদিন থেকে কিন্তু এই কয়েকটা জিনিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন শুধুমাত্র এইটাকে আমরা আরেকটু আপডেট করব। এই আপডেট করে কীভাবে এটার উপরে কাজ করা যায়, এটা পাঁচটা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ। এই কাজগুলোর মার্কেট প্লেসে অ্যাভেলেবল রয়েছে, প্রচুর কাজ পাওয়া যায়। আর এই কাজগুলোর সঙ্গেই ডিপেন্ড করে সমস্ত কাজগুলো আমাদের। প্রথম বিষয় হচ্ছে আর্টিকেল রাইটিং। এই আর্টিকেল রাইটিংটা কি, এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেকে পড়ছি না, শুনছি না? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি আসলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার সঙ্গে কার লাগছিল, কিংবা কিভাবে শুরু হইল, কতজন সৈন্য নিহত হয়েছিল, কতদিন চলছিল, এটা এর উপরে যে একটা লেখা, এটাকে বলা হয় কি? একটা আর্টিকেল। এখন ওটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বুঝলাম। এখন যদি আমরা কিছুদিন আগে এরশাদ মামা মারা গেল না, আমাদের জাতীয় পার্টির এরশাদ মামা, কতদিন বাঁচিয়েছিল, ও কি কি করছে, রংপুরে কোথায় জন্মগ্রহণ করছে, বয়স কত, কতদিন ও রাষ্ট্রপতি ছিল, কি অবস্থায় রাষ্ট্রপতিতে আসছিল, এই যে এটার উপর একটা কোনো একটা লেখা, এটা একটা কি? এখন এই যে লেখাগুলো যে কোনো একটা ব্যক্তির উপরে, কোনো দেশের উপরে, মানুষের উপরে, প্রোডাক্টের উপর নির্দিষ্ট কোনো কিছু লেখা, তথ্য দেয়া, সেটার নাম কি? এই আর্টিকেলটা যদি 100% ভেরিফাইড হয় কোনো ব্যক্তির দ্বারা যে এটা একদম পারফেক্ট, ওটা কিন্তু মূল আর্টিকেল, মানে কি এটার মধ্যে কোনো ভুল নাই। এর আরেকটা ছোট একটা বিষয় আছে, কন্টেন্ট। ওই যা আর্টিকেল তাই হচ্ছে কি? তাহলে কন্টেন্ট এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? তাহলে এটা ভিন্ন শব্দ কেন? কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে, যেমন আমরা ঘুরতে যাচ্ছি, কি আমরা ট্রাভেল করতে যাচ্ছি, ট্রাভেলের উপরে কিভাবে রংপুর থেকে ঢাকা যেতে হবে, এই এতটুকু লেখা। দেখুন, রংপুর থেকে ঢাকা কিভাবে যাব আসবো, এই এতটুকু লেখার নাম হচ্ছে কি? আর্টিকেল কিংবা কন্টেন্ট। আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ জিনিসের উপরে, মনে আছে? গুরুত্বপূর্ণ জিনিসের উপরে হয় কি আর্টিকেল। আর অতি গুরুত্বপূর্ণ নয়, সামান্য কিছু হতে পারে, না লিখলে কোনো অসুবিধা নেই, লিখতে যাবে এমন কোনো বাধ্যতামূলক নেই। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি কেউ না লিখতো, ওটা কি ডকুমেন্ট থাকতো? ওটা লিখছে, এই জন্য ওটা আর্টিকেল একটা, যে হ্যাঁ এত সালে এটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটা এই কারণে এই কারণে। কন্টেন্ট কি বুঝলাম? রংপুর থেকে আমি ঢাকা যাব, এই এতটুকু তথ্য লিখে রাখা। বোঝা যাচ্ছে দুটোর মধ্যে পার্থক্য? এর সঙ্গে আসুন প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন কি? একটা প্রোডাক্টের মধ্যে যা যা রয়েছে, ও সাদা নাকি কালো, লম্বা নাকি খাটো, এই সমস্ত তথ্যগুলো লিখে দেওয়া। বুঝতে পারতেছি? তো কন্টেন্ট কিংবা প্রোডাক্ট ডেসক্রিপশন কিংবা আর্টিকেল রাইটিং, তিনটা সেম ধারায় না? শুধু পার্থক্য কি, কোনো একটা বিশেষায়িত, আর কোনো একটা হচ্ছে কম দরকার, আর একটা আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য, যেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আর একটা হচ্ছে ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং এবং কন্টেন্ট রাইটিং দুটোই সেম। ব্লগ রাইটিং এবং কন্টেন্ট রাইটিং কি? সর্বশেষ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। তো প্রোডাক্ট রিসার্চ কি এই মুহূর্তে দরকার নেই, আমরা এটাকে একদম শেষে রাখি। আমাদের এই কয়েকটা জিনিস দরকার। একটা হচ্ছে আর্টিকেল রাইটিং, 2 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটিং, 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, 4 নম্বর হচ্ছে ব্লগ রাইটিং। এই চারটা বিষয়। এই চারটা বিষয় কেউ যদি লিখতে চান, আজকের পর থেকে যে কেউ লিখতে পারবেন, কোনো বাধা নেই। এখন কেমনে লিখবেন, মানে শর্ত কি? এটা 4টা থেকে 5টা শর্ত আছে, যে কেউ যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবো। তো ধরে নিই একটা আর্টিকেল রাইটিং, কি লিখে? আমি কি বলছিলাম শুরুর দিকে, কোন একটা যুদ্ধ ধরে নিই, যুদ্ধটা কেন হইল, এটা প্রশ্ন থাকতে পারে না? মানে কেন হইল, যুদ্ধটা কেমনে হইল, কিভাবে, কেন, কিভাবে, এটা জানতেছি আমরা। ভাই আপনি কলা খাইতেছেন, কেন খাইতেছেন? ভাই কিভাবে খাইলেন? ভাই কলার উপকারিতা কি? ভাই কলা কোথা থেকে
পাওয়া যায়। বুঝতে পারতেছি? এই 4টা প্রশ্ন কেন, কিভাবে, কোথায় মনে থাকবে? এইটা ধরন করে আপনি আজকে একটা মোবাইল আছে না আপনার সঙ্গে? আপনি মোবাইলটা নেন, এখন মোবাইলের উপর আপনি কোনো একটা কন্টেন্ট লিখবেন কিংবা আর্টিকেল লিখবেন। কি প্রশ্ন থাকবে মোবাইলকে? মোবাইল কেন ব্যবহার, মোবাইল কিভাবে ব্যবহার, কেন ব্যবহার করতে, এটার কোনো অপকারিতা কিংবা উপকারিতা আছে কিনা, এই 4টা প্রশ্ন যদি আপনি সেট করতে পারেন তাহলে আর্টিকেল লিখতে পারবেন। এই 4টা মূল বিষয়। এখন যে কেউ যে কোনো একটা প্রোডাক্ট ধরে আরেকজনকে প্রশ্ন করুন দেখি পারেন কিনা। যে কেউ একটা প্রোডাক্টের নাম বলুন, আমরা তার উপর আর্টিকেল লিখবো একটা। যে কেউ কোনো একটা প্রোডাক্টের নাম। বই। বই কেন পড়বেন, কেন পড়তে হয়, তারপর বলুন এটার উপকারিতা কি, বই পড়লে কি হয় বা কিংবা উপকারিতা কি। বুঝতে পারতেছি? এটার বাইরে কি কোনো আর্টিকেল লেখার ওয়ে আছে? আমরা একটু যাই কোনো একটা আর্টিকেল লিখে আসি। অ্যাজ লাইক রচনা, ঠিক, এটা তো বলতামই। অর্থাৎ একটা কিসের মতো, আমরা গরুর রচনা কে লেখি নেই লাইফে। হ্যাঁ, বুঝতে পারতেছি? এই যে আমরা ক্লাস 1 2 3-তেই আমরা আর্টিকেল লেখা শিখে গেছি, ওইটাই রচনা। আর্টিকেল পড়তেছি। এখন গরুর রচনার সময় কি লিখতাম? আমরা জীবনে মুখস্থ করে যাইনি। যদি জানালা খোলা থাকতো, পাশে যদি গরু থাকতো, আর কিছু লাগে? আমাদের স্যারের নাম ছিল লতিফ স্যার। ইয়া ভাই আসছে কি আমাদের হারে গেছে? আমার শিক্ষকের নাম ছিল লতিফ স্যার, প্রাইমারির। তো আমরা জিজ্ঞেস করতাম, স্যার রচনা কি লিখবো? গরু দেখিস না, গরু দেখি লেখ। মানে উনি বলতো যে এই যে গরু আছে, গরু দেখে দেখে লেখ, কি আছে। স্যার বুঝি না তো। দেখ বড় একটা প্যাট আছে, লেখ। বড় একটা প্যাট আছে, একটা নাক আছে, 4টা পা আছে, একটা লেজ আছে, এটা লিখে দে। মানে ওই রচনাটা একটু শুধুমাত্র আপডেট করে এখন লিখতে হবে যে গরু মূলত কেন লালন পালন করা হয়, গরুর উপকারিতা কি, গরু আমাদের কি কি দেয়, এবং গরুর অপকারিতা কি। এই যে উপকার, অপকার, কেন, কিভাবে, এই 4টা বিষয় যদি আপনি কোনো একটা প্রোডাক্টকে সামনে রেখে প্রশ্ন করেন তাহলে সব উত্তরগুলো পেয়ে যাবেন। এখন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দেওয়ার পরে বলে যে এইটার একটা আপনি কন্টেন্ট লিখে দেন অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেন, তখন আপনি কি করবেন? মোবাইল কেন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করতে হয়, এর উপকারিতা কি এবং অপকারিতা কি। অপকারিতা তো বলবেন না স্বাভাবিকভাবে, কিন্তু অপকারিতা মানুষকে যদি আপনি না বলেন তাহলে কিন্তু আপনি 100% পজিটিভলি থাকতে পারবেন না। এই জন্য মাঝে মাঝে কিছু ইনস্টিটিউট আছে কি করে, বুঝতে পারলেন? ইনস্টিটিউট ভর্তি হবেন কেন, ভর্তি হবেন কিভাবে, ইনস্টিটিউট ভর্তি হওয়ার উপকারিতা কি, অপকারিতার জন্য কি করে নিজের ভিডিও নিজে আবার বলে যে তুমি আমাকে নিয়ে বাজে ভিডিও বানাও, সেটাও হবে। উপকারী ভিডিও বানালে মানুষ কম দেখে, অপকারী ভিডিও বানালে মানুষ কি করে? বুঝতে পারেন? মার্কেটিং এটা একটা পলিসি। এই 4টার মধ্যে অপকারিতাটা ওই জন্য নিজের থেকেই কি করে প্রমোশন করা হয়। এটা কি আশ্চর্য হয়ে গেছে? এটা বাংলাদেশে হচ্ছে, সারা বিশ্বে এটা হচ্ছে। উদাহরণস্বরূপ গতকালকে আমি একটা নিউজ করলাম, যারা যে খাবার ভ্লগ করে, খাবার নিয়ে, ওই একটা ছেলে ছিল, হ্যাঁ আমাদের একটা বাংলাদেশ একটা ছেলে, চট্টগ্রামে বাড়ি। সে কি করতো, তাই তো ময়মনসিংহ ভাষা, সে কি করে খাবার না খেয়ে চিবিয়ে ফেলে দেয়। ও বুঝতে পারছে যে এটা ভুল, ও ভুল ধরে লাভ, এটা সকলেই জানে, কিন্তু ও স্বীকার করছে ঠিক আছে, কিন্তু পৃথিবীর যত লোক আছে সকলেই তো এরকম করে, নাহলে ওরা কি গরুর থেকে বেশি খায়? তো এটা হচ্ছে কি, একটা প্রোডাক্টের 4টা বিষয় যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা আর্টিকেলও লিখতে পারি, কন্টেন্টও লিখতে পারি, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি, কিংবা ব্লগও লিখতে পারি। এখন বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে যায়। যেমন আপনি একটা শাড়ি কাপড় নিয়ে কি করবেন, একটা ব্লগ লিখবেন কিংবা একটা কন্টেন্ট লিখবেন। কেন এই কন্টেন্টগুলো লিখতে হয় আমরা জানি, কেন লিখতে হয়, কেন লিখতে হয় জানি আমরা ব্লগ সাইট জানি, ব্লগ সাইট কাকে বলা হয় জানি, যে সাইটগুলোতে শুধুমাত্র ব্লগ, কোনো একটা কন্টেন্ট, কোনো একটা লেখা হয়। আর্টিকেল সাইট জানি আমরা, আর্টিকেল সাইট গত ক্লাসে যে বলছিলাম আর্টিকেল সাইট। আমরা একটু যাচ্ছি গুগলে, সকলে মনোযোগ দিয়ে দেখুন। আমরা একটা আর্টিকেল লিখবো, আমরা আর্টিকেল সাইট নেম লিস্ট লিখে সার্চ করছি, নেম লিস্ট ইন বিডি, আর বাংলাদেশ দিয়ে বুঝতেছি। তারপরে বাংলাদেশ বিজনেস, দেখুন আপনার টপ 100 বেস্ট বাংলাদেশি বিজনেস লিস্টিং সাইট, আমরা এখানে ক্লিক করতেছি। এখান থেকে ক্লিক করার সঙ্গে তারা কিছু নাম দিচ্ছে আমাদের, যে এগুলো হচ্ছে কি টপ নাম। আমরা ক্লাসিফাইড ফ্যাক্টরি, রাইট বাটন ক্লিক করে আমরা গুগলে সার্চ করতেছি। এরপরে আরেকটাতে যাচ্ছি, ব্লগার্স, আমরা এখান থেকে যাচ্ছি, 2টা দিয়ে দেখাচ্ছি আপনাদের। একটা আসতেছি, একটা আসার পর এই সাইটটাতে তারা কি করছে দেখুন, এই সাইটটাতে তারা বিভিন্ন বিষয় লেখছে না,
বিভিন্ন বিষয় লিখছে না, আমরা কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলাম, এটা চলে গেছে, আমরা এটাতে আসতেছি আবার। বুঝে রাখবেন যে কেন মূলত আর্টিকেলটা লিখতে হবে। আমরা কিন্তু আর্টিকেল এখন লিখি নাই, লিখতে যাবো একটু পরে। আমরা আর্টিকেলটা যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, এটা একটা লিখছে না, তার একটা আর্টিকেল লিখছে না, বিশাল করে লিখছে না। এই আর্টিকেলটা লেখার উদ্দেশ্য কি বলেন তো দেখি, উদ্দেশ্য আছে কোনো? কি উদ্দেশ্য জানো না? আরো সেল বাড়বে কেমন করে জানতে পারবো। আমি বলছি সেল বাড়বে কেমন, অনেকে ভয় পেয়ে গেছে। আর মূল বিষয়টার কাছাকাছি ছিল নাকি, কিন্তু মূল বিষয়টা তো জানে। ইয়েস, এই দুইটাই হচ্ছে মূল প্রশ্ন। তাহলে প্রোডাক্টের ব্লগ সাইট কিংবা আর্টিকেল কেন লিখতে হয়, আমরা এখন জানতেছি কি কেন লিখতে হয়। অনেকেই তো লিখছি ইতিপূর্বে, কি দেখা যাচ্ছে অনেকেই তো লিখছে। কেন লিখছে এরা? দেখার উদ্দেশ্য হচ্ছে, আপনাকে প্রশ্ন করুন তো, আপনি যখন কোনো একটা মোবাইল কিনতে চান, ডাইরেক্টলি কি মোবাইলের দোকানে যান, নাকি আপনি গুগলে সার্চ করেন যে দেখি অপো মোবাইলটা কেমন? সার্চ করি কি করি না? সার্চ করি। তো সার্চ করে আপনি অনেকগুলো কন্টেন্ট পড়েন যে না এটা মোবাইলটা ভালো, যে মোবাইলটাতে সকলেই ভালো বলে 5 স্টার ফিডব্যাক দেয় সেটা কিনেন, নাকি কম দামিটা কিনেন, মানে যেটাতে ফিডব্যাক নাই। তো এই জন্য মূলত লেখা হয়, একজন মানুষ যেহেতু কোনো একটা প্রোডাক্ট কেনার আগে, আমাদের বাংলাদেশের মানুষ যতটা না করে, দেশের বিভিন্ন স্থান থেকে একটা প্রোডাক্ট কেনার আগে তার আগে একটা কন্টেন্ট পড়ে যে এই প্রোডাক্টটা কীরকম, এই প্রোডাক্টটা ইউজ করলে আমার উপকার হবে কিনা, কিংবা কি। যেমন উদাহরণস্বরূপ আপনি কোনো একটা মেডিসিন নিচ্ছেন, মেডিসিনের মধ্যে একটা কি দেওয়া থাকে, একটা আলাদা একটা পেজ দেওয়া থাকে না? ওই পেজটা কেন দেওয়া থাকে? ওটার নাম কি? ব্যবহার বিধি না? ওইটাতেই আসতেছি মূলত, ওইটা বুঝেন না। তা আমরা কি করবো, আমাদের ওই যে মেডিসিন দিচ্ছে না, মেডিসিনের মধ্যে কি দিচ্ছে, একটা সুন্দর একটা পেজ দিচ্ছে না? এই পেজটার মধ্যে কি কেউ কখনো দেখছেন কি কি আছে? মানে কেউ দেখেন না, হয়তো এমনিতে বলতে পারবে যে আইডিয়া করে যে ব্যবহার বিধিটা, মানে ওটার কি বৈজ্ঞানিক নাম কি আছে সেটা দেয়া আছে, ওটা কত মিলি ইউজ করা যাবে সেটা আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কি, জেনেটিক নাম কি, সবগুলো তথ্য দেয়া আছে না? তো ওখানে মূলত ওইটার কন্টেন্ট কি, ওটা একটা কি কন্টেন্ট, ওটা কিসের কন্টেন্ট? ওই মেডিসিনটার, ওই যে এক্সাক্ট যে মেডিসিনটা আছে না, ওই মেডিসিনটার উপরে কন্টেন্ট লিখছে তারা। ওই কন্টেন্টটার কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করা যায়, কতটুকু উপকার, কতটুকু অপকার আছে না ওখানে? আপনি যদি আলো বাতাস থেকে দূরে রাখুন, একটা এরকম কিছু থাকে না, হিন্টস দেওয়া থাকে না কিছু, ওইটাও মূলত দেয়া আছে ওইখানে। ওই 4টা মিলেই মূলত ওইটা কন্টেন্ট তৈরি হয়েছে কিনা দেখছিলাম কি কখন আমরা। তাহলে ওই প্রোডাক্টটার জন্য কেউ ওখানে লিখছে। আসলে কি কেউ মেডিসিন কেনার পরে এখানে দেখবে আমি একটা আজকে নাপা সিরাপ কিনবো, আমি কি আগে নাপা সিরাপ কিনবো নাকি নাপা সিরাপ সম্পর্কে জানবো আগে? আমরা কিভাবে জানি? আমরা ওয়েবসাইটে সাউস না আছে, ওয়েবসাইট কে এখন? আমাদের ওয়েবসাইটের জায়গায় ডাক্তাররা আছে, আমাদের জায়গায় কে? ডাক্তাররা কি করে? ওটা পড়ে না ভালো করে? ডাক্তাররা লিখে নেওয়া যে এটা এইভাবে করা যায়। উদাহরণস্বরূপ বলি, আমি একটু ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে এসে আপনাদের দেখাচ্ছি মানে আমরা কিভাবে পড়ি। ওকে, শামসুজ্জামান জানি না শিওর আছে কি নাই। শামসুজ্জামান মিষ্টি পাইলাম না কেন? ও এটিএম শামসুজ্জামানকে ধরতেছে। আচ্ছা, এই তো মহা মুশকিল তাহলে। আচ্ছা, আমি একটা দেখাচ্ছি এখনই। শামসুজ্জামান কি অসুস্থ? শামসুজ্জামান নামটা যদি থাকে তাহলে বোঝা যাবে। ইয়েস, প্রফেসর ডক্টর শামসুজ্জামান। আচ্ছা, এখানে আসতেছে, কপি করবো, এখন পাওয়া যাবে কন্টেন্ট। দেখা যাচ্ছে এনাকে? ইনি আমার বড় মামা অবশ্য, এনার দিয়ে দেখাচ্ছে। এই জন্য ইনি কি করতেছেন, ইনি কন্টেন্ট পাবলিশ করতেছেন, ইনি কন্টেন্ট লিখতেছেন বিভিন্ন জায়গায়।
আচ্ছা একটু আসতেছি, ওনার চ্যানেলে এনারটা দিয়ে আসি। ইনি হোয়াইট বোর্ডে লিখতেছেন যে আসলে মানে একটা মেডিসিন তৈরি করার আগে কিংবা প্যাথোলজিতে অ্যাপ্লাই করার আগে কী কী হয় না হয় সবগুলো লিখতেছেন উনি, বুঝা যাচ্ছে? তো এই যে এটা একটা কন্টেন্ট উনি ভিডিও আকারে তৈরি করতেছেন, এইটা যদি উনি কোনো একটা ওয়েবসাইটে লিখতেন তাহলে কি হইতো? তা আমরা মূলত প্যাথোলজি সম্পর্কে আমরা জানি, কে জানে? ওনারা জানে। ওনাদের কাছ থেকে কি করা হয়, আমরা ওই মেডিসিনটা নিই, এই জন্য আমাদের দেখার দরকার পড়ে কি ওই প্রোডাক্টটা। তো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি একটা প্রোডাক্ট রিসার্চ করো, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লেখো, কেননা ক্লায়েন্ট জানে না বিধায় কি করে আমাদেরকে বলে। তখন আমরা কি করব, এরকম কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, বুঝতে পারলাম? প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো লিখবো, কিভাবে লিখতে হয় সেই বিষয়টা দেখবো আমরা এখন। তো আমরা জানি যে কোনো একটা বিষয়ে যদি কোনো একটা কন্টেন্ট লিখতে হয় তাহলে ওই 4টা বিষয়, কেন, কিভাবে, কোথায়, উপকার এবং অপকার, পারবো কিনা? একটু পরে আমরা প্রোডাক্ট ধরবো। এখন আসুন কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট কি? কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, ছোট্ট একটা বিষয় নিয়ে কন্টেন্ট, কোনো সমস্যা নেই। যেমন আমি এখান থেকে রংপুর থেকে ঢাকা যাব, খুব দরকার কি আমার লেখা? এরা তো মানুষ ভিডিও দেখে নিতে পারত, তো এটা খুব দরকার নেই। মানুষ মূলত কখনো আমার কন্টেন্টটা পড়ে মূলত ঢাকা যাবে না, যা এরকম আছে কেউ? নাকি ভিডিও দেখে, নাকি গুগল ম্যাপ দেখে? তো বোঝা যাচ্ছে অতটা দরকার নেই। যেটা দরকার সেটা কি করে লেখা, সেটা নাম আর্টিকেল। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, বুঝলাম যে ওই প্রোডাক্টটা কেন দরকার, কিভাবে পাবো, ওর উপকারিতা কিংবা অপকারিতা। তবে 90% প্রোডাক্টে কিন্তু অপকারিতাটা উল্লেখ করে না। অপকারিতাটা উল্লেখ করলে প্রোডাক্টের সেল বাড়ে, কমে না। কিন্তু মানুষের কি থাকে, অ্যাট্রাকশনটা থাকে, তখন মানুষ দেখে। এরপরে আসুন ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং কি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এমন কোনো একটা বিষয়ের উপর, যে কোনো বিষয়ের উপরে মানুষ ডিটেলস আকারে লিখতে পারে। ডিটেলস আকারে আপনি একটা বাইসাইকেল কি করবেন, বাইসাইকেল কিভাবে আপনার চড়তে হয়, কিভাবে এটা শিখতে হয়, কিভাবে চালাতে হয়, এটার উপরে কোনো কিছু একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখা, এটার নাম কি? আপনি কেমনে খাবেন, ওই যে খাইতে খাইতে কিভাবে অজ্ঞান হবেন, এটার নাম কি? বুঝতে পারেন নাই? মেয়েরা কি রান্না করে, কিভাবে রান্না করতেছে, এটার নাম কি? নির্দিষ্ট কোনো বিষয়ের উপর টোটালি লেখা, A to Z। ক্লিয়ার? এখন আমরা এই জিনিসগুলো কেন লিখবো কিংবা কেন দরকার হবে? দরকার হলো কেন? কেননা মানুষ কখনোই সরাসরি কোনো প্রোডাক্ট কিনে না। প্রোডাক্ট কেনার আগে কি করে, কোনো একটা আর্টিকেল পড়ে, কোনো একটা ভিডিও দেখে, কিংবা কোনো একটা কন্টেন্ট পড়ে যে আমি এই জিনিসটা ব্যবহার করলে কি উপকার পাবো, কি উপকারের প্রয়োজন আছে। তো এই জন্য আপনি কোনো একটা আর্টিকেল লিখবেন, লেখার পরে আপনি যে বিষয়ের উপর আর্টিকেলটা লিখতেছেন, কি বিষয়, মনে করুন কোনো একটা মোবাইলের উপরে। এখন মোবাইলটা কোনটা ভালো হবে, আপনার যদি কোনো একটা মোবাইলের দোকান থাকে, সেই মোবাইলের লিঙ্কটা কোথায় দিবেন? কোথায় দিবেন? বুঝতে পারেন? কঠিন হয়ে গেছে। আমরা একটু ফাইলে যাই, ফাইলে গেলে ক্লিয়ার হয়ে যাব। আমরা একটু গুগল ডক্সে চলে যাই। গুগল ডক্সে গেলে সুবিধা হবে আমাদের জন্য। সবাই কনফিউশনে পড়ে গেছেন, একটু কঠিন হয়ে গেছে, কারো মুখে কথা নেই, একটু কনফিউশনে পড়ে গেছেন। আচ্ছা রিকোয়ারমেন্ট, আচ্ছা ওই রিকোয়ারমেন্ট ঠিক আছে, একটু পরে আরো হালকা করা হবে। আর্টিকেল লিখি অথবা একটা কন্টেন্ট লিখি কিংবা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, যে কোনো একটা প্রোডাক্ট ধরে নিই। কি প্রোডাক্ট ধরে নিই? আমরা দারাজে যাই, তাই তো? দারাজে আসি, দারাজ ফ্রিতে অনেক মার্কেটিং হচ্ছে, তাই না? আচ্ছা আমরা হোম অ্যান্ড লাইফস্টাইল এর উপরে আসি, আমরা কুকওয়্যার এটাতে আসি। কুকওয়্যার থেকে যে কোনো একটা জিনিস নিয়ে নিই আমরা, এটাই নিয়ে আসছি না, কি নিয়ে নেবো? বারবিকিউ যেহেতু এখানে হবে না, দরকার নাই, তাহলে বারবিকিউ খাইতেও মন চাইবে আপনাদের। এটার উপরে যাই আমরা, কি নন স্টিক ফ্রাই প্যান। আচ্ছা এই ফ্রাই প্যানে আসলাম, এটা একটা প্রোডাক্ট না? এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লেখার জন্য ক্লায়েন্ট আপনাকে দিল, মনে করেন দিচ্ছে। আপনি এখন কীভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে দিবে কিংবা প্রোডাক্ট কোথা থেকে পাবেন, একটু পরে সেটা দেখো প্রোডাক্ট রিসার্চে গিয়ে। মনে করুন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, বলছে যে দেখো এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম হচ্ছে ফ্রাই প্যান, তুমি এটার উপরে কি করো, একটা ডেসক্রিপশন লেখো। তো একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের আগে আমাকে কয়টা জিনিস ফিক্সড করতে হয়? কেন, কিভাবে, উপকারিতা, অপকারিতা। তো আমরা এটার নাম নিলাম, এটার নাম এটা আমরা হুবহু কপি করলাম, কপি করার পর অন্য একটা জায়গায় গেলাম, নিয়ে আসলাম, তাই তো? আমি এটার উপরে একটা এখন চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটি ইউজ করতে পারি আমরা? চ্যাট জিপিটি কার কার অ্যাকাউন্ট নাই?
তাহলে আমরা প্রথমে এসে চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করতেছি হাউ টু ইউজ ফ্রাই প্যান। ইন্টার করি আমরা। চ্যাট জিপিটি হ্যাং করছিল, হ্যাং করবে। চ্যাট জিপিটি আপনার মাঝে মাঝে এটা করবে, আপনি রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করে ঠিক হয়ে যাবে। বলতেছে না, মাঝে মাঝে খিদে লাগলে এরকম করে, খাইতে যায়। তা আমরা কি লিখলাম প্রথমে? হাউ টু ইউজ কি, এটা কিভাবে ইউজ করবেন আপনি সেটার তথ্য বলতেছে কি বলতেছে না? বলতেছে। আপনি হুবহু এটা কপি করে রেখে দেন, হুবহু কপি করে। আমি সংক্ষিপ্ত আকারে কপি করলাম, কপি করে আমি একটা জায়গায় রেখে দিলাম। এখানে আমি রেখে দিচ্ছি যে কিভাবে এটা ইউজ করা হয়, এটা রেখে দিলাম। দ্বিতীয় বিষয়, কেন ব্যবহার করবেন? হোয়াই। আপনি কি প্রশ্ন করবেন? তাহলে আপনি একে প্রশ্ন করেন, হাউ টুর পরে হোয়াই কপি করেন। বলুন কি প্রশ্ন করব, বলুন। ইন্টার করুন। সে প্রশ্ন উত্তর দেবে কি না দেবে? যে আপনি এইটা সুবিধা পাবেন, এটা মোটামুটি একটা আস্ত একটা হাতি একটা কি ফ্রাই করতে পারবেন, যা কিছু আছে সব কিছু বলবে কি না? এখান থেকে আপনি হুবহু আবার সব কিছু কপি করতে পারেন, যা কিছু রয়েছে সব কিছু কপি করে নিতে পারেন। কপি করলাম, কপি করার পর আমি এখানে আসতেছি। এখানে আসার পর আমি সেকেন্ড বিষয়টা এখান থেকে দিয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম। এটা হাউ অ্যান্ড হোয়াই হয়ে গেছে না? এখন আপনি কি সার্চ করবেন? বেনিফিটস। কি লিখে সার্চ করবেন? বেনিফিটস অফ ইউজ ফ্রাই প্যান। ইন্টার করুন। ও দিবে কি দিবে না? তো আপনাকে কি কোনো কন্টেন্টের জন্য প্রয়োজন হচ্ছে যে অন্য কোথাও যাওয়ার জন্য? আপনার কাছে সব কিছু অ্যাভেলেবল আছে না? কপি করুন, কপি করার পর এখানে ওটাও রেখে দিন। আমরা তিনটা বিষয় বুঝলাম। আসতেছি, একটু পরে আসতেছি, সেই জায়গাগুলোতে আসতেছি। তাহলে তিনটে আমরা মূল বিষয়গুলো নিলাম না? 4 নম্বর বিষয় হচ্ছে এটার অপকারিতা কি। আসলে কি এটার কোনো অপকারিতা আছে? কিরকম অপকারিতা বলেন দেখি এখন। আছে? বলেন বলেন বলেন, অপকারিতাটা চাচ্ছি। আমরা তো অপকারিতা খুঁজবো, কিন্তু আপনাদের কাছে জানতে চাই এই প্রোডাক্টটার উপরেই। বোঝা যাচ্ছে যে এটার অপকারিতা আছে, মানে কি যেটার অপকারিতা আছে, যেটা সলিউশন করা যায়, ওই প্রোডাক্টটাই দরকার। এটার অপকারিতা আছে না? এই অপকারিতাটা আপনি তুলে ধরবেন, ধরার পরে বলবেন যে আমাদের প্রোডাক্টে কিন্তু এটা হয় না। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? মূল বিষয় কেন সেল বাড়ায়? সেল বাড়ায় কেন? এই লাস্ট পয়েন্টটা কি করে সেল বাড়ায়? যে দেখো অন্যান্য তুমি ফ্রাই প্যান ইউজ করলে কি হবে? হ্যান্ডেল খুলে যাবে। আমরা এখন যাই, আমরা কি আমরা যখন কোন একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লেখার সময় কি থাকবে? কেউ কি আমাকে জানে যে আমি কিসের উপর কন্টেন্ট লিখতেছি? আমি লিখতেছি ফ্রাই প্যানের উপরে, এটার উপকারিতা অপকারিতাগুলো সবগুলো লিখতেছি। আমি একজন নিউট্রাল মানুষ। আমি কি থাকবো? একদম নিউট্রাল। কেউ বুঝতে পারবে না যে আমি কোনো একটা প্রোডাক্টের উপরে লিখতেছি এক্স্যাক্টলি। আমি কি করব? আমার যে একটা বিজনেস আছে ফ্রাই প্যানের, কেউ আমি কাউকে বুঝতে দিব না। না বুঝতে দিয়ে এটা কেন ব্যবহার করতে হয়, কি উপকারিতা, কেন উপকারিতা। আপনি ডাক্তারদের দেখছেন? এই যে নিচে আমাদের মুরাদ সাহেব বসে না, সেনাবাহিনীর ডাক্তার একজন, এই বিল্ডিং এর নিচে। মুরাদ স্যারকে চিনেন অনেকেই হয়তো, গেছিলেন কেউ? এখানে যদি কেউ যান কখনো আমার নাম বলে, একটু সবগুলো দিক দিয়ে করবে। আমাদের নিজস্ব আমাদের দোকানে বসে বসে। তো মুরাদ স্যারের এখানে মাঝে মাঝে দেখি এখানে মোটরসাইকেল দাঁড় হয়ে থাকে না অনেকগুলো। ডাক্তার ভিজিট করে না? ডাক্তার ভিজিট করে কেন? ভিজিট করে এই জন্য প্রোডাক্টটা ডাক্তারদেরকে সে প্রাইভেট করে, স্যার এইটা যদি আপনি লেখেন তাহলে আমি আপনাকে মোটামুটি এইটা দিব। বলে কি বলে না? ডাক্তার কি কখনো আপনাকে বলছে সেটা যে আমি এইটা লিখলে এটা পাই? ডাক্তার কি থাকে? নিউট্রাল থাকে না? ওইখান থেকেও খায়, রোগীর থেকেও খায়। বুঝতে পারছেন? বিলেট চেনেন? বিলেট সাংবাদিক চেনেন? সাংবাদিক সাথে বিলেটের উদাহরণ কি? ও আপনি যদি কিছু বলেন তবু লস, না বললেও লস। ক্লিয়ার? অর্থাৎ আপনার ডাক্তাররা কোন জায়গায় থাকতেছে? নিউট্রাল অবস্থায়। আপনাকে ওনাদের যারা ভিজিটর যারা আসতেছেন ওনাকে দিচ্ছেন, উনি ওষুধটা লিখে দিচ্ছেন। এখন মেডিসিন যে দোকান থেকে বিক্রি করতেছে ওরা আবার দিচ্ছে, স্যার আপনি আমার মেডিসিনটা বিক্রি করে দিচ্ছেন। মানে প্রেসক্রিপশন লেখলেও লাভ, না লিখলেও লাভ। মানে এটা না লিখে আরেকটা লিখবে আবার। বুঝতে পারলেন? তো কন্টেন্ট রাইটাররা কি থাকে? বুঝতে পারেন নাই? ওই যে রাফসান দাস ছোট ভাই আছে না, ও ভিডিও মেক করে কখন কাউকে কি কিছু বলে?
যারা প্রোডাক্ট দিয়ে ভিডিও তৈরি করে তারা কি করে দেখুন তো, আমরা যে 360 সোহাগ ভাইয়ের দিকে তাকাই একটু, কি করে একটা ভিডিওর কোনটা পজিটিভ পজিটিভ পজিটিভ, শেষের দিকে দুই একটা নেগেটিভ কথা বলে, না হলে কি মানুষ নিবে? যে এই লোকটা সারাদিন শুধুমাত্র পজিটিভ কথা বলে, এটা একটা প্রোডাক্ট পলিসি। এমন কিছু নেগেটিভ কথা বলবে যেগুলোর মধ্যে আপনার কখনো শুনেন নাই, যেগুলো দরকার নেই, যে আমার লাইফে নেগেটিভ কোনো কাজেই আসবে না, বুঝতে পারছেন? তো ওইগুলো বলবে। আর যেটা পজিটিভ কথা বলবে ওইটা ওই মোবাইলের ভিতরে নাই, সেটাও বলবে যেটা হচ্ছে। এখন এই যে অপ্পো যে ক্যামেরাগুলো যে আপডেট করতেছে, কেন এটা আপডেট করে? ওরা কি একবারে আপডেট করে দিতে পারতো না? আইফোন 13 প্রো এখন 14 চলে আসছে, কেন? ঘটনা কি? কারণ কি? 15 চলে আসছে, 15 চলে আসছে। তাহলে পলিসি, মানে কন্টেন্ট রাইটাররা পলিসি অনুযায়ী চলবে। যারা কন্টেন্ট রাইটিং করবে কাউকে বুঝতে দেবে না যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কি করতেছি, মার্কেটিং করতেছি। এই অনুযায়ী আপনি একটা লিখতেছেন, স্বাভাবিক সাধারণ জনগণ, আপনি ওই ভোটে দ্বারা কি জানি ওটাকে স্বতন্ত্র প্রার্থী, আপনি স্বতন্ত্র প্রার্থী অনুযায়ী কি লিখবেন? একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখা শেষ, এখন আপনি অপকারিতাটা না বলে তো হবে না। এইটা আপনার অপকারিতা কি, অপকারিতাটা লিখে দিলেন, মানে কি আপনি অপকারিতা লিখে ফেলছেন, অনেকগুলো অপকারিতা লিখছেন, আমরা ওইটা আবার পেস্ট করে দিই, মানে এখন অপকারিতা এটা লিখছেন, বুঝতে পারলেন? আমরা একটু অপকারিতা লিখে দিই, আমরা অপকারিতা লিখলাম। অপকারিতার শেষের দিকে এসে আপনি লিখে দিলেন যে দেখেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু অপকারিতার সাইডটা নাই বললেই চলে, কেননা এই প্রোডাক্টটা আমি ব্যবহার করে দেখছিলাম খুবই ভালো। আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে, যদি কেউ ব্যবহার করতে চান তাহলে কি কপি করার পর এই যে ক্লিক হিয়ার। এখন মানুষ কি করলো, মানুষ এখানে লিখলো, এখান থেকে কপি ইন্টার করলো, এই যে লিঙ্কে ক্লিক করলো, আমরা তো ওয়েবসাইটে গিয়ে দেখবোই, ওইখানে লিঙ্কটা সে অ্যাপ্লাই করে দিল। মানুষ সবগুলো পড়তেছে, ভালো লাগতেছে, ভালো লাগার পর না ডাক্তার সাহেব তো ভালোই বলছে, এই ওষুধটা খেয়ে দেখি একটু, পরে এখান থেকে ক্লিক করার পর যখন খাইতে গেছে তখন গিয়ে দেখে এই প্রোডাক্টটা। কেন লেখে তাহলে বুঝতে পারছি? কন্টেন্ট কেন লেখা হয়? কোন একটা প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য। মূল উদ্দেশ্য কি? কোন একটা মার্কেটিং আছে কি নাই? তাহলে কন্টেন্ট এবং ব্লগ উদ্দেশ্য আছে কি? কোন একটা প্রোডাক্টকে। এখন আসুন এই কন্টেন্ট কিংবা ব্লগ কিংবা প্রোডাক্ট ডেসক্রিপশন আর্টিকেলের পার্থক্য কি? আর্টিকেলে কখনো কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যায় কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে লেখছে, ওটা থেকে আপনি বন্দুক বিক্রি করতে চাচ্ছেন? বুঝতে পারছেন? আর্টিকেল, কন্টেন্ট, ব্লগ, প্রোডাক্ট ডেসক্রিপশন সবই সেম, শুধু পার্থক্য কোথায়? আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন ব্লগের মাধ্যমে কোনো কিছু প্রোডাক্টকে আপনি মার্কেটিং করতেছেন, এটার আপনার ব্যাক এন্ডে একটা উদ্দেশ্য থাকতেছে, কোনো কিছু একটা কি মার্কেটিং করা। আপনি আউটসোর্সিং এর উপরে কোনো কিছু একটা লিখতেছেন, বাংলাদেশের মধ্যে টপ 3টা আউটসোর্সিং ইনস্টিটিউট আছে, 1, 2, 3, 4। এখন তারা কিন্তু আপনাকে টাকা দিচ্ছে যে বাবা তুমি একটা কি কন্টেন্ট লেখো, লেখার সময় আমার ইনস্টিটিউটের নামটা একটু প্রথমে দেখাইও। আছে না এরকম? সময় সংবাদে আপনার একটা ভিডিও দেখাচ্ছে যে ফ্রিল্যান্সিং করে মাসে 14 কোটি ইনকাম করছে আর মশার কামড় খাইছে 14 কোটি। হ্যাঁ, এখন আপনার নামটা কেন ওখানে বলছে বুঝেন নাই? আপনি সময় সংবাদকে কি বলছেন? কি বেনিফিট দিচ্ছেন? কি বেনিফিট বুঝতে পারেন নাই? মানে আছে কি প্রত্যেকটা কন্টেন্ট লেখা কিংবা ভিডিও তৈরি করার পেছনে কি থাকে? একটা উদ্দেশ্য থাকে। আমরা অন্যদের নাম, আমাদের গতকালকে একটা ভিডিও পাবলিশ করছি না, এটার দ্বারা আমরা কি মার্কেটিং করছি? আমাদের ইনস্টিটিউটের ভালো স্টুডেন্ট কাজ করতেছে না। এখন এটার ব্যাক এন্ডে একটা আবার কি একটা ওই যে অপকারিতা আছে না, কতদিন যাবত? অনেকদিন না? এই যে উপকারিতা এবং অপকারিতা যদি মিক্সড না থাকে তাহলে আপনার কোনো কন্টেন্ট তৈরি হয়? ওই ভিডিওটার মধ্যে আরো একটা আছে না, ওনার মা কি পরিশ্রম করেছিল, আছে না এরকম? এই যে উপকারিতা এবং অপকারিতার সমন্বয়ে যে কন্টেন্টগুলো তৈরি হয়, এটার পিছনে কোনো একটা সেল করার টার্গেট থাকে, সেটা হচ্ছে কি কন্টেন্ট কিংবা ব্লগ কিংবা প্রোডাক্ট ডেসক্রিপশন। আর এই তিনটা ব্যতি রেখে যেটা থাকবে সেটা নাম কি? এখন আর্টিকেল এবং অন্যান্য কিছুর মধ্যে পার্থক্য ক্লিয়ার? এখন আর্টিকেল কখন লিখবেন কিংবা এটা কখন লিখবেন? আর্টিকেল কি আপনার দ্বারা লেখাবে মানুষ? আর্টিকেল মানে তো হয়ে গেছে, ইতিহাস যেটা হয়ে গেছে, এখন আপনাদের দ্বারা কি আর্টিকেল লেখাবে? না স্যার। তাহলে আর্টিকেল আমাদের দরকার আছে? না স্যার। আর্টিকেল বাদ। কিন্তু আর্টিকেল আমরা কাজ করতে পারবো কোনো ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে যে তুমি কি করো একটা আর্টিকেল কি করো একটা সাইটে গিয়ে পোস্ট করে দাও, আর্টিকেল কি তখন আমি লিখবো নাকি ক্লায়েন্ট দিবে? তাহলে ওটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার আছে? সেটা আসতেছি। তো আমাদের আর্টিকেল লেখার আমাদের চিন্তা আছে? তো আর্টিকেল দেবে কে? ক্লায়েন্ট। আর্টিকেল দেওয়ার পর বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই কাহিনীটা তুমি একটু প্রকাশ করো। আর্টিকেল কেমন হতে পারে? যেমন আমাদের দেশের নির্বাচন সম্পর্কে
কোনো একটা কেউ লিখে রাখছে, ওরা ওই আর্টিকেলটা কোন একটা সাইডে গিয়ে কি করতে হবে, পোস্ট করতে হবে। সব কিছু লিখে দিবে, আপনি শুধুমাত্র কি করবেন। কিন্তু প্রোডাক্ট ডেসক্রিপশন কিংবা কন্টেন্ট কিংবা ব্লগ কে লিখবে? এটা লিখতে কি কোনো মাস্টার্স কমপ্লিট করা লাগবে? এটা তো চ্যাট জিপিটি আছেই। এখন চ্যাট জিপিটিতে এসে প্রশ্ন হলো যে এটা কি কপিরাইট হবে কিনা। কোনো প্রকার কপিরাইট, একটা কপিরাইট নেই। আপনারা 100 জন আছেন আজকে মেসেজে, যে মেসেজে আছেন একটা প্রশ্ন ফিক্সড করবেন। কি প্রশ্ন? যে হাউ টু ইউজ ফ্রাই প্যান অথবা হাউ টু ইউজ, আপনি যেটা লিখবেন সকলেই বিভিন্ন জায়গা থেকে সার্চ করবেন। সার্চ করবার দেখবেন সেম আসে কিনা, চেক করে দেখছিলেন? স্যার একজনই যদি দুই প্রশ্ন করে উত্তর দুইটা আসে। ক্লিয়ার? অর্থাৎ কোনো কপিরাইট আসার সম্ভাবনা নাই। এই জন্য সকলে ট্রাই করে দেখবেন। তবু আমি কয়েকবার ট্রাই করে দেখছি, মানে ট্রাই করে দেখছিলেন। আসতেছি, ওগুলোতে আসতেছি, শর্ট করার জন্য আসতেছি। তো আমরা লক্ষ্য করুন, আমরা একটা কিন্তু আর্টিকেল লিখে ফেলছি, তাই না? তাহলে আর্টিকেল লেখার উদ্দেশ্য কি, যে এই ফ্রাই প্যানটা কীভাবে ব্যবহার করে। এখন যদি আপনি চান এই ফ্রাই প্যানের মধ্যে কোনো কিছু একটা লিঙ্ক আপ করার জন্য, তার লিঙ্কে ক্লিক করার পর কিন্তু ওই লিঙ্কটা আবারও দিয়ে দিতে পারেন, যে লিঙ্কটা চাচ্ছেন মার্কেটিং করার জন্য। তাহলে হবে কি, মানুষ এই লিঙ্কে ক্লিক করার পর ওই যে আপনার টার্গেটেড প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবে, তাই না? তো আমরা কি করব, মাঝে মাঝেই এই আর্টিকেলগুলো লিখবো। কোথায় লিখবো? যেমন আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লেখা শুরু করবো। আর্টিকেল বলতে কন্টেন্ট, নট আর্টিকেল নয়। আমরা কন্টেন্ট লেখা শুরু করব আমাদের outsourcingbeat.net ওয়েবসাইটে। আমরা শুরু করব, আজকে আমাদের বাটন যোগ হবে এখান থেকে ব্লগ বাটন যোগ হবে। ব্লগ কালকে রাতে আমি কাজ করছি, ব্লগ বাটন যোগ হবে। অর্থাৎ এই ব্লগটা আবার আমাদের স্টুডেন্টকেও লেখা দেওয়া হবে। স্টুডেন্টরাও কি করতে পারবে, লিখতে পারবে। যাদের মানসম্মত হবে তাদেরটা অ্যাড হবে, যাদেরটা মানসম্মত হবে না তাদেরটা অ্যাড হবে না। যে কোনো বিষয়ের উপরে ডিটেলস আকারে লিখতে পারবে এখান থেকে। এবং ওই যে নিচের দিকে থাকবে তার প্রোফাইল লিঙ্ক, যদি তাকে কেউ হায়ার করতে চান, বুঝতে পারছেন, তার সঙ্গে যোগাযোগ করুন। গোজার ভাইয়ের সাথে যোগাযোগ করার দরকার আছে। ওই নিচের দিকে তার ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। এই জন্য এখানে সকলে চান্স পাবে না, কারণ এই ওয়েবসাইটটা আমরা মার্কেটিং করবো ধীরে ধীরে। যারা যারা আসবে ওখান থেকে ক্লিক করুন। কারো যদি বাংলাদেশ থেকেও সার্ভিস প্রয়োজন হয়, তার সঙ্গে যোগাযোগ করে কি করেন, সার্ভিস নেন। বুঝতে পারলাম? তাহলে কি হলো, আমাদের একটা কি হলো, ওনার কি হলো, কন্টেন্ট রাইটিং করার দুটো মার্কেটিং। কি আমার ওয়েবসাইট মার্কেটিং হলো, তার কি মার্কেটিং হলো, বুঝতে পারতেছে? অর্থাৎ কন্টেন্ট যখন লিখবেন তখন অবশ্যই কোনো একটা মার্কেটিং পারপাস আপনার ওখানে থাকবে। এরপরে আসুন, আমরা যাচ্ছি আমাদের এই যে এই কন্টেন্টটা যেটা লিখলেন আপনি, আর্টিকেলটা যেটা লিখলেন কিংবা ব্লগটা লিখলেন, প্রোডাক্ট ডেসক্রিপশন যেটাই লিখলেন না কেন, এই ডেসক্রিপশনটা যদি অনেক বেশি বড় হয়ে যায়, তখন আপনি কি করবেন? সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলছে যে দেখো বেশি লেখিও না, আর স্বাভাবিকভাবে মানুষগুলো তো 2000 ক্যারেক্টার্সের অথবা 2000 ওয়ার্ডের বেশি পড়তে চায় না, এটা আমরা জানি। সর্বোচ্চ কত? এর বেশি পড়তে চায় না মানুষের মনে। আমি নিজেও করি না। না, এটা আমি 2000 লিখে দিচ্ছি, মনে করুন 2000। আমরা এটা কাউন্ট করতে পারবো, এটা কতগুলো রয়েছে কাউন্ট করতে পারবো। এখান থেকে আমরা কতগুলো করতেছি, মাত্র কত আছে এখানে, যে 2000 আমাদের দরকার, কিন্তু আছে আপনার এখানে 5000। এখন আপনি আর 2000 বাদ দেবেন কিভাবে, 3000 বাদ দেবেন কিভাবে? দুইটা পদ্ধতি। কটা? প্রথম পদ্ধতি হচ্ছে, আপনি যদি একটু এক্সপার্ট হন তাহলে দেখে দেখে পরে আপনি বাদ দিয়ে দেবেন। দেখে কি করবেন, পরে বাদ দেবেন। এটা সব থেকে ভালো। দ্বিতীয় আরেকটা ওয়ে আছে, আপনি পাশে যদি আর্টিকেল স্পিনারগুলো দিয়ে বাদ দেন। আমার যদি একটা সাইটের নাম মনে নেই, গতকালকে আমি অনলাইনে ক্লাস নিয়েছিলাম, সাইটটা আমি কোথায় রাখছি, খুব ভালো একটা সাইট আছে। ওখান থেকে আপনি ইনপুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা হবে, আপনার মূল কথাগুলো রেখে দিবে, আর বাদ বাকি যে এক্সট্রা কথা সেগুলো কি করবে, বাদ দিয়ে দিবে। নামটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দিব। তো এখন আমরা আর্টিকেল স্পিনার ব্যবহার করি। কি নাম? আর্টিকেল স্পিনার। দেখুন, ফ্রি এআই আর্টিকেল স্পিনার, এটার উপর যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে ইনপুট টেক্সট। তো ওই যে বড় যে লেখাটা আছে না, এই লেখাগুলো আছে না, অনেকগুলো না, এই লেখাগুলো আমরা হুবহু কপি করতেছি। যত বড় হোক না কেন, আমরা এই লেখাগুলো কপি করব। কপি করার পর ওই আর্টিকেল স্পিনারের যত ফ্রি সাইটগুলো আছে ওখান থেকে পেস্ট টেক্সট, দেখুন সবগুলো চলে আসছে না। এখন এখান থেকে এসে দেখুন অ্যাডভান্স ফ্রেশ, এখানে যদি আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এইটা হুবহু আপনাকে শর্ট আকারে লিখে দেবে। দেখুন আগে ছিল এইরকম, আগে ছিল কতগুলো এরকম না, এখন দেখুন ওটার মূল কথাগুলো আপনার এখান থেকে নিয়ে আসছে। কোনো সাইন আপ করা লাগবে না, ফ্রিতেও করা যাবে, অসুবিধা নেই। বুঝতে পারলাম কিনা? তো এটার থেকে বেটার কোনটা? বুঝি নাই, পিছন থেকে কথা হইতেছে কি, কিছু বলবেন?
পিছনে পিছনে। তা আমরা কি করব, আমরা এই দুইটা পদ্ধতি মেনে কাজ করতে পারি। আগে ছিল ওইটা, এখন হয়ে গেল কি, এখন কতটুকু হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমরা এইটুকুই দিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখুন আগে ছিল অনেক বড়, এখন হয়ে গেছে এতটুকু। তো এইটুকু নিয়ে আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। আমাদের কি কয়টা লিংক বসাতে পারবো একটা ব্লগে, এরকম বিধিনিষেধ আছে? আছে, ওইগুলো না আসতেছে। এখন আসুন, আমরা এই যে প্রোডাক্টটা তো লিখলাম, প্রোডাক্টটা লেখার উদ্দেশ্য কি সেটা বুঝলাম, যে আমাকে কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করার একটা টার্গেট থাকতে হবে। টার্গেট কি, ট্রাইবেল। আমাকে যদি ক্লায়েন্ট এখন সাপোজ দারাজ থেকে আপনাকে বলো যে না ট্রাইবেল না, আপনাকে যদি এটা লিখতে বলে, সাপোজ কোনো একটা টিভি, মোবাইল কার বাজতেছে, মোবাইল স্টপ করুন, ওকে, টেলিভিশন, বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে টেলিভিশন বিক্রি করতে দিল, এর উপরে আপনাকে কন্টেন্ট লিখতে বলো, আপনার কি লিখবেন বলুন, এ বলতে পারবেন? হ্যাঁ বলুন দেখি কি লিখবেন, যে কেউ একজন দাঁড় করে বলেন। একজন বলেন দেখি, বলেন, যে কেউ একজন বলেন কি কি দেওয়া যেতে পারে। এই টিভির উপর লিখতে দিল, দেখুন আপনাদের কিন্তু নির্দিষ্ট করে বলবে, আপনাকে কিন্তু আমি যে এটা দেখাচ্ছি এমনটা নয়, আপনাকে এমন হতে পারে এমন কোনো একটা প্রোডাক্ট দিল যেটা আপনি নামেই শুনেন নেই, সেটা আপনাকে দিতে পারে। আপনি তখন তো হয়তো বুঝতে পারতেছেন না কিভাবে লিখবেন, তখন কি করবেন? এখন আপনার কাছে সহজ মনে হচ্ছে না, এটা এতটা সহজ নয় কিন্তু। অর্থাৎ একটু পরে আমরা সাজাবো যখন, তখন বুঝবেন যে কোন কোন বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে দরকার হয়। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম গরুর রচনা, গরুর রচনার ক্ষেত্রে কি 4টা জিনিস অ্যাপ্লাই করেছিলাম, তাই তো? এখন গরুর রচনা আর টিভি রচনা কি সেম? গরুর ক্ষেত্রে ওটা একটা প্রাণী ছিল, জীবন্ত একটা মানুষ, একটা প্রাণী ছিল, তাই না? আর টিভি কি একটা জীবন্ত টিভি? বুঝা যাচ্ছে এটা একটা কি বস্তু, ওটা জীব, এটা জ্বর। তো এই যে জ্বর বস্তুর ক্ষেত্রে আপনি কি লিখবেন, কিংবা জীব বস্তুর ক্ষেত্রে কি লিখবেন, কিভাবে ডেসক্রিপশনগুলো লিখবেন, সেটা তো জানতে হয়। জ্বরের ক্ষেত্রে কি এটার কি কোনো স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ আছে না? গরুর ক্ষেত্রে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আছে? গরুর ক্ষেত্রে কোনো সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল, নাকি ওয়েট আছে? বয়স আছে নাকি ওয়েট আছে? এটার ওয়েট আছে কি নাই? এটা ওটার থেকে একটা বেশি হলো কিনা? ওটার কালার আছে, এটার কালার আছে না? দেখুন কিছু জিনিস মিলে যাচ্ছে। আচ্ছা, এখন ওটার রক্ত আছে, এটা রক্ত আছে, বুঝতে পারতেছে? এটা আপনার ক্ষতি করতেছে নাকি লাভ করতেছে? ওটার আপনার উপকার করতেছে না অপকার করতেছে? প্রোডাক্ট ভেদে সবগুলো হয় কি না হয়? এখন যদি বলে যে ওটা মেল নাকি ফিমেল, বুঝতে পারছেন? মানে পার্থক্য করলে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু কোন প্রোডাক্টের ক্ষেত্রে কি পার্থক্য করবেন? যেমন এই টিভিটার উপরে আপনাকে কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, তখন এক্স্যাক্টলি আপনি এই ডেসক্রিপশনটার কি করবেন, লিখতে পারতেছেন না, কোনো অসুবিধা নেই। আপনি বিভিন্ন সাইটে যান, কোন সাইটে? আপনি শুধুমাত্র গুগল ইউজ করেন, টিভি লিখে এন্টার করুন, মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু আর মূল দিকে যাচ্ছে। এখন টিভি কি লিখে সার্চ করলেন, টিভি লিখে সার্চ করার পর একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে এসে পিপল অলসো আস্ক নাও একটা অপশন আছে না? আমরা যদি কেউ না জানি কোনো অসুবিধা নেই, এর আগের জিনিসগুলো ভুলে যান, আপনি আগেরগুলো লিখতে পারতেছেন না। এখন নির্দিষ্ট কিছু বিষয় আছে, টিভি, হট টিভি ইজ 4K দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো কিছু কি আছে ডেসক্রিপশন? তা আমরা এটা হুবহু কপি করব না, না কপি করে আমরা একটু দেখি যে এটা কারা লিখছে। আমরা এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিজিট দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি কি লিখে সার্চ করছেন? টিভি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে হট টিভি ইজ 4K, মানে 4K টিভি কি? এই যে 4K টিভি কি, এটাতে যখন ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক আসছে না? আমার ভিজিটে ক্লিক করলাম, ভিজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে কোন একটা সাইডে নিয়ে আসছে, কোন একটা সাইডে নিয়ে আসছে না? এখন ইনি যদি সরাসরি এই টিভিটা বিক্রি করতে চাইতো, বিক্রি করতে পারতো? আমি এখন কি করতেছি, আমি টিভি সম্পর্কে জানতে চাচ্ছি, টিভি সম্পর্কে জানতেছি, একটা দেখুন কোন একটা কন্টেন্টের একটা প্রশ্ন চলে আসছে, এবং সেইটাতে যখন আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে আসলো আমাকে? তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে ব্লগ লেখা যায় না শুধুমাত্র, এটা বাধ্যতামূলক। যদি আমরা এসইও প্রপার করতে চাই, প্রপার এসইও শিখতে চাই, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে মাস্ট বি একটা ব্লগ সাইট, একটা ব্লগ বাটন। যে ওয়েবসাইটগুলোতে ব্লগ বাটন নাই সেইগুলোর মূলত সার্চ রেজাল্টটা আসতেও পারে না, অনেক পরে আসে। মাস্ট বি যে কোনো সাবজেক্টের উপরেই লেখা যাবে।
দেখুন উনি কিন্তু টিভি বিক্রি করতেছেন এবং টিভির উপরে উনি একটা কি করছেন, ব্লগ লিখছে। একটা ব্লগ লেখছে কিনা, জি স্যার। হোয়াট ইজ 4K টিভি এবং এটার উপকারিতা কি দেখুন, হোয়াট ডাজ 4K মিন, বুঝা যাচ্ছে আমাদের প্রশ্নগুলো। নিচের দিকে আসুন, হাউ গুড ইজ দ্য কোয়ালিটি, এটার উপকারিতা কোয়ালিটি মানসম্মত কীরকম। নিচের দিকে আসুন, হোয়াট 4K কন্টেন্ট ইজ অ্যাভেলেবল, এই যে 4K এটা কি অ্যাভেলেবল আছে কি নেই। নিচের দিকে সে এনজয় অল ইয়ার কন্টেন্ট ইন 4K লাইক কোয়ালিটি। তারপর তারা কিন্তু তাদের টিভিটা ধীরে ধীরে কি করতেছে, মার্কেটিং করতেছে কিনা। নিচের দিকে এসে তার হোয়াট ইজ 4K, হোয়াট ইজ ইউএসডি এবং 8K টিভি এবং পাশাপাশি আরেকটা জিনিস মার্কেটিং করছে, দেখো 4K টিভির পাশাপাশি আমাদের কি আছে। তারপর নিচের দিকে আসুন, নিচের দিকে আসো, সি অল স্যামসাং 4K টিভি, দেখা যাচ্ছে। তারা কি আমাদের ডাইরেক্টলি কোনো কিছু বলছে, এখন তো সেল করতে চাইছে আমার কাছে। আমি এর উপরে ক্লিক করলাম যে দেখি তাহলে কি এত যদি গুণাগুণ থাকে একটু দেখে নেই। দেখার জন্য ক্লিক করলাম, কোথায় আসছি এখন, এখানে আমি আসলাম। এখানে আসার পর দেখুন তো কত টাকা লিখছে না, ইন স্টক আছে কিনা। এখন আমি চাচ্ছি যে না এটা টিভি মোটামুটি ভালো আছে, এটা নিতে পারি আমি। এটাতে যখনই আসলাম তখনই তারা বলছে দেখো এই হচ্ছে তোমার টিভি, তুমি যদি নিতে চাও কত ইঞ্চি 43 নাকি 50 তুমি নিতে পারো। আপনাকে সেল করার কত কখন বলছে, তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সেল করার আগে একটা কন্টেন্ট মাস্ট লিখতে হয়। যত ব্র্যান্ড আছে সবগুলো কি করে এই তথ্যটা ফলো করবেই। আর যদি আপনি ছোট বাংলাদেশে কোনো ইয়াকে বলেন, আপনি কোনো প্রতিষ্ঠানকে বলেন যে একটা ব্লগ লেখেন, ও আপনার পিছনে দৌড় দেবে। বাংলাদেশের যারা বিজনেস করি আমরা, একটা বিজনেসের একটা ভুল আছে। ভুলটা কি, তারা মূলত মার্কেটিং পারপাসে কোনো খরচ, আমাদের ছোট এজেন্সি এসে মার্কেটিং পারপাসে খরচ কতগুলো জানেন পার মান্থ। আমাদের কিরকম আইডিয়া হতে পারে, কোনো স্যালারি থেকে শুরু করে সব কিছু মিলে আইডিয়া কেমন হতে পারে, দেখে আইডিয়া নেই কারোর কাছ থেকে। অ্যাড থেকে শুরু করে আমাদের স্যালারি থেকে শুরু করে কিরকম হতে পারে, মান্থলি মাত্র 5 লাখ, 20 থেকে 25 লক্ষ টাকা লাগে আমাদের, শুধুমাত্র 20 থেকে 25 লক্ষ টাকা আমাদের ছোট এজেন্সিতে মার্কেটিং অ্যান্ড স্যালারি, 20 থেকে 25 লক্ষ টাকা, বুঝতে পারতেছি। তো আমাদের কি করতে হয়, মার্কেটিং পারপাসে প্রচুর পরিমাণে কি রাখতে হয়, খরচ রাখতে হয়। বাংলাদেশের মানুষ এটা করে না, না করার কারণে কি হয়, ব্র্যান্ড ভ্যালু থাকে না। স্যামসাং কি করছে দেখুন, আমরা লিখে সার্চ করলাম টিভি লিখে সার্চ করার পর কি কি হতে পারে টিভির উপরে, আমাদেরকে তার একটা দিল, কি একটা প্রশ্ন দিল। এখন আমরা এটাতে প্রশ্ন না করে আমরা এই প্রশ্নটাই হুবহু কপি করবো, পারবো কিনা। কপি করার পর কোথায় যাবো বুঝতে পারছেন, চ্যাট জিপিটিতে এসে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, আমাকে তো চ্যাট জিপিটি থেকে জানাই দেবে। চ্যাট জিপিটি থেকে আমাকে জানাই দিচ্ছে হোয়াট ইজ 4K, সে আমাকে একটু লিখে দিল। এই যে এখান থেকে আমি স্টপ করলাম, এতটুকু হচ্ছে 4K কি বিষয়। আপনি 4K সঙ্গে এতটুকু একটা কপি করে দিতে পারেন কিনা। পরবর্তী প্রশ্নে যখন আপনি চলে যাবেন, পরবর্তী প্রশ্নে হুইচ টিভি ইজ বেস্ট ইন বাংলাদেশ, বুঝতে পারতেছেন। আমাদের টিভিটা আগে বেস্ট কিনা সেটা আমরা বলতেছি না, আমরা কি করতেছি, নিউটল ওই ডাক্তারের জায়গায় যে কোন টিভিটা সব থেকে বেস্ট অবস্থানে আছে, আপনি এইটাই ফিক্সড করুন। ফিক্সড করার পর আপনি দেখুন এখানে তারা লিখছে কিনা। এখন এখানে টোশিবা ছাড়া কোনো কিছু আছে দেখেন তো, এখানে সবগুলো কোম্পানি ঘুরে ফিরে ওদের নাম। একইভাবে মূলত আপনি এখান থেকে ক্লিক করবো, দেখুন ইজ দেয়ার 55 ইঞ্চি টিভি। যদি আপনার একটা 55 ইঞ্চি টিভি থাকে তাহলে আপনি একটা লিখবেন যে ইজ দেয়ার 55 ইঞ্চি টিভি, অথবা 55 ইঞ্চি টিভির উপকারিতা কি, এটা কত বড় হতে পারে, ওইটার উপরে আবার লিখে দিন এটা কি 4K রেজুলেশন নাকি 8K রেজুলেশন। তাহলে নির্দিষ্ট প্রোডাক্টের উপর কিভাবে কি প্রশ্ন নিতে হবে এখন ক্লিয়ার কি কারো, কে পারবো না, পারা যাবে। আমি একটা দিয়ে দেখলাম, ভিন্ন একটা দিয়ে দেখি। আমরা একটা এসি দিয়ে দেখি, এসি ইন্টার করতেছি। ইন্টার করার পর দেখুন তো হোয়াট ইজ অ্যান হুইচ এসি ইজ বেস্ট ফর হোম ইন বাংলাদেশ, হাউ মেনি কিলোওয়াট ইজ 1.5 টন এসি, বুঝতে পারতেছি। এখন যদি আপনার 1.5 টন না থাকে, 1.5 টন না থাকে, আপনি কি দেবেন, 1 টন আছে, আপনি কি দেবেন, এখানে কি দেবেন, এই যে আমাদের তো আইডিয়া আছে নাকি, কি জানি আগে জানতো। তারপর হুইচ এসি কোয়ালিটি ইজ বেস্ট, এটা কি নিউট্রালে নাকি নির্দিষ্ট কোনো মার্কেটিং করছে, প্রশ্নগুলো কি নিউট্রাল নাকি নিউট্রালে মার্কেট করছে না। আপনাকে যখন আপনি কোনো একটা প্রশ্ন করবেন, যখন টি শার্ট আসতেছে, তাহলে আমরা কি করব, যখনই আমরা কি করব কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর করবো, তখন আমরা গুগলের হেল্প নিতে পারি কিনা।
জি স্যার তা আমাদের তো সব কিছু রেডি করাই আছে, কিন্তু আমরা হয়তো বা প্রসেসটা জানি না। জানতাম না, এখন জানি। প্রসেস এখন সহজ না? জি স্যার। আমি নিজে এইভাবে আর্টিকেল লিখতাম, যদি কেউ কন্টেন্ট লিখে চাইতো আমার কোনো অসুবিধা নেই, ধূপ করে নিয়ে দিয়ে দিতাম। ও বলতেছে কি ব্যাপারে এত দ্রুত হইলো কেমনে, অবাক। বুঝতে পারেন নাই, আমাকে বলতো এত দ্রুত হইলো কেমনে। আর ওই সময় তো চ্যাট জিপিটি আসছিল না, তাহলে এত দ্রুত কেমনে? আমাদের পেইড সফটওয়্যার ছিল তো। এটা শুধুমাত্র প্রশ্নটা বাইর করা তো কঠিন। আমি প্রশ্ন বাইর করলে তো আমার উত্তর কোনো কঠিন নয়। গুগল থেকে তো আরো অনেক ওয়ে আছে, আমাদের আরো অনেক ওয়ে ছিল। এটা রিরাইটার দিয়ে কি করা যায়, এক নিমিষে চেঞ্জ করা যায়, আর্টিকেল রিরাইটার দিয়ে। তো এগুলো কি করা যায়, খুব এক নিমিষে এগুলো চেঞ্জ করে কাজ করা যায়। তো এটা যখন দেখবেন কাজের উপরে ডিপেন্ড করে। আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলতো যে এটা $20, তাহলে $20 কাজও দিতাম ওকে আমি। এটা যদি বলো $200 কাজও আছে তার কাছে। এক রাতে এক ক্লায়েন্ট এসে বলছে 100 ছবির কাজ করে নেবে, কুত্তা বিড়ালের ছবির কাজ আর কি, মানে ছবি এডিট করে নেবে পোস্ট করার জন্য। বলে ঠিক আছে দিয়ে দাও, কত টাকা করে, $2 করে একটা করে ছবি দিয়ে দাও, ঠিক আছে। রাতে শুধুমাত্র ক্যানভাতে ফেলাইছি আর দিয়ে দিছি। আমার ফটোশপে যাওয়ার দরকার আছে? এখন আমি আপনাদের ফটোশপের কথা কেন তাহলে বলতেছি, কারণ ফটোশপ না শিখলে তো আপনার ক্যানভা শিখে লাভ নাই। যখন আপনি দেখবেন কাজের গতি অনুযায়ী আপনার টাকা অনুযায়ী আগাতে হবে। এখন আপনার কাজের গতি হচ্ছে $1, আপনি $2 খরচ করবেন তার পিছনে। $2 খরচ মানে কি, আমার কি কোন খরচ আছে, টাইমের মূল্য আছে না? ওই সময় তো বায়ারের অভাব নেই, বুঝেন না কেন? ওই বায়ারকে গেলেও আমার কোনো দরকার নেই। এখন ওকে বলতে তোমার দরকার, তাহলে তুমি $2 করে দিবা, কোনো অসুবিধা নেই। ক্যানভাতে ফেলাইছি দিয়ে দিছি। এই সময় অনেক সময় হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে, মানে ওর মূল্য কম দিয়ে দিছি, দাম বেশি, কি করতে হয়, ভালো কাজ দিতে হয়। বুঝাই যায় যে কোন ক্লায়েন্টের কোন ধরনের কাজ দরকার, তো ওই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তা আমরা যাচ্ছি, তাহলে বুঝলাম যে আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপর যদি কখনো কোনো কন্টেন্ট লেখার প্রয়োজন, ওই 4টা জিনিস মাথায় রাখবো, এবং নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর যদি একান্ত ভুলে যাই, তাহলে শুধুমাত্র ওই প্রোডাক্টের নামটা লিখবো। নাম লিখলেই আমি প্রশ্ন পেয়ে যাচ্ছি, সেই প্রশ্ন লিখলেই হয়ে যাচ্ছে। এই যে প্রশ্নটা হোয়াট ইজ অ্যান এসি, এই প্রশ্নটাই যদি আপনি শুধুমাত্র কপি করে নেন, তাহলে আপনার কিছু লাগতেছে না, আপনি অন্য জায়গা থেকে পাবেন। কি প্রশ্ন? আপনি যদি এই প্রশ্নের অন্য কোনো একটা প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনি গুগলে আসেন। কোথায় আসবেন? গুগলে এসে ওই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সার্চ করেন, দেখা যাচ্ছে হোয়াট ইজ অ্যান। এখন এখান থেকে এসে এসির জায়গায় যদি আপনি অন্য কোনো কিছু অ্যাড করতে চান, সেটা আপনাকে কিন্তু বলে দিচ্ছে আপনি কোন ধরনের প্রশ্ন নিতে চাচ্ছেন। অন্য কোনো রিলেটেড যদি আপনি প্রশ্ন জানতে চান, সেটাও আপনার কাছে আছে কি নাই? তো এইভাবে আমরা প্রশ্নগুলো ফিক্সড করবো এবং জানবো, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আসুন, একজন প্রশ্ন করছেন যে ভাই টি শার্ট দিয়ে, আমাদের শুধুমাত্র টি শার্ট নয়, যে কোনো কিছু নিয়ে আমরা যদি সার্চ করি টি শার্টের উপর ক্লিক করুন, টি শার্টের উপর ক্লিক করার সমস্যা, একটু অপেক্ষা করে দেখুন। এই যে টি শার্ট অর টি শার্ট, এটা কি টি শার্ট মানে টি দিন নাকি টি শার্ট, মানে এটা কি দেখুন, তার উপর একটা তারা লিখে দিচ্ছে। তারপর একটা বলছে হোয়াই ইজ ইট কল্ড এ টি শার্ট, কেন এটা টি শার্ট বলা হয়, তাই না? তারপর বলছে হোয়াট ইজ ফুল ফর্ম অফ টি শার্ট, ক্যান ইউ সে টি ফর টি শার্ট, বিভিন্ন আকারে তারা লিখে দিয়ে রাখছে। বুঝা যাচ্ছে প্রশ্নগুলো? তো এই প্রশ্নগুলো কপি করার পর আমরা চ্যাট জিপিটি থেকে যদি হেল্প নেই, তাহলে কোনো সমস্যা আছে? এই টি শার্টটা দিয়েই তো আমরা এই যে একটা কন্টেন্ট খুব দ্রুত লিখতে পারি, একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। এখন আসুন, এই কন্টেন্টগুলো যখন লিখবেন, এই ডেসক্রিপশনগুলো লিখবেন, তখন কিছু বিষয় লক্ষণীয়। কন্টেন্টগুলো লেখার সময় আপনি টি শার্টের উপর সব কিছু দিয়ে দিলেন, সাপোজ দিয়ে দেওয়ার পর আপনার যে টি শার্টের কালার, সেই কালারটা কিন্তু দিয়েন। এরকম করেন না আমরা কোনো একটা মেসেজ দিয়েছি যে এটা মেসেজ বাইরকে দিয়েন, ওখানে আমার চ্যানেল নাম দিয়ে রাখছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আপনি কপি করে আউটসোর্সিং বিডি দিয়ে রাখছেন। বুঝতে পারলেন? তো এরকম করে 3-4টা ক্লায়েন্ট আমার কাছে আসছে, কিন্তু ওদেরকে মেসেজ না করে আমাকে মেইল করছে, আমার মেইল নাম্বার ওখানে দেওয়া, ওই স্টুডেন্ট মানে কপি করে দিয়ে দিচ্ছে, ওদের কাছে মেইল যায় না, স্যার মেইল তো করে না, আমার কাছে 4-5টা ক্লায়েন্ট মেসেজ করছে। আমি দেখি তো না, আমি তো কাউকে ওই সময় শিডিউল দেয়নি, আমাকে শিডিউল পাঠিয়ে দিচ্ছে। আমি এখন শিডিউল কোন স্টুডেন্ট দিল বুঝি না যে কোন স্টুডেন্ট দিছে। পরে মনে হলো যে কে পাঠাইছে, এক ব্যাচে পাঠাইছিলাম, ওরা শুধুমাত্র কপি পেস্ট করে দিয়েছে। একজনকে সন্দেহ হয়েছে, ওর প্রোফাইলে গিয়ে দেখি যা দিছে সব আমার প্রোফাইল, আমার এই ইনস্টিটিউটের চ্যানেলের নাম, মানে ও কোনো কিছু করেনি, স্যার এমনি কপি করে দিছি, আমি তো জানি সব কিছু লেখাই আছে। এইরকম সেটা করেন না, শুধুমাত্র প্রোডাক্ট যেটা, সেটা আপনি একটু চেক ব্যাক করবেন, চেক ব্যাক করে কাজ করবেন। এখন প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে লিখতে কারো কোনো প্রবলেম? কেউ লিখতে পারবেন এমন কেউ আছেন? কেউ লিখতে পারবেন না? পারবেন লিখতে? কি কি বিষয় বলেন দেখি একটু শুনি। পিছনে 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 আপনি আরো পিছনে, তুমি পারবা? হ্যাঁ, কি কি লিখবো আমরা? একটা প্রোডাক্ট, সাপোজ আমি একটা মোবাইল দিলাম,
মোবাইলে কীভাবে ডেসক্রিপশন লিখবো আমরা, কোন কোন বিষয়গুলো ফলো করবো আমরা। মাঝে কিন্তু একটু ঘুমাইছেন, কিন্তু একটু উল্টা দিকে ঘুমাইছিলেন, আমি লক্ষ্য করছি। হ্যাঁ হ্যাঁ, কাজ করছেন গতকাল রাতে, খুব কাজ করছেন। খোঁজ নিব এখন, দেখি কাজ করেছিলেন নাকি শয়তানি করেছিলেন। কি লিখবো বলেন? মোবাইলের উপরে লিখবো। কি প্রশ্ন করতে পারি আমরা মোবাইলকে? কেমনে হইল? আমি লক্ষ্য করেছি যে আপনি একটু ঘুমাইছেন, এটা আমি লক্ষ্য করেছি এখান থেকে। ওই জন্য আমি আবার ঘুম নষ্ট করিনি, নাহলে আমি ডাকতাম যে ঘুমাইতেছি সব এরকম করে। আমি যেন ডাকিনি আপনাকে যে একটু ঘুমাক, ঘুম নষ্ট করা ঠিক না অবশ্যই। হ্যাঁ, তা মূলত আরেক ভাই কই? আরেক ভাই আমাদের বড় ভাই কোথায়? বড় ভাই, আরেক বড় ভাই কোথায়? না আরেকজন আসে নাই, নিখোঁজ হারাইয়া গেছে। ওই বড় ভাই কিন্তু ঘুমায় মাঝে মাঝে, মাঝে মাঝে একটু ঘুমায়। তো আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম। এখন আসুন, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা যে লিখবো, প্রোডাক্ট প্রয়োজন হবে না? প্রোডাক্ট ডেসক্রিপশন কখন লিখবো? যখন আমার হাতে প্রোডাক্ট থাকবে। এখন প্রোডাক্ট আপনাকে ক্লায়েন্ট দিবে নাকি আপনি নিজে বাইর করবেন? নিজে বাইর করুন। কেমনে? প্রোডাক্ট কে দেবে? এখন কথা হলো, ক্লায়েন্ট যদি না জানে যে ক্লায়েন্ট প্রোডাক্ট দেবে কিনা, মানে এখন কনফিউশন করে গেছে, কোনো অসুবিধা, তোমার প্রশ্নের উত্তরে ঠিক আছে, একটু আসতেছি তোমার এখানে। প্রথম দিকে আমরা জানি না যে প্রোডাক্ট ক্লায়েন্ট দেবে কি দেবে না। ক্লায়েন্ট দেবে না, আমরা সিলেক্ট করবো। এখন কনফিউশনে পড়ে গেছে। একজন ক্লায়েন্ট আছে, আমেরিকান ক্লায়েন্ট মনে করুন। ওই ক্লায়েন্ট যে ওয়েবসাইটগুলো ব্যবহার করতেছে, ওয়েবসাইট কে তৈরি করে? ওয়েবসাইট কে তৈরি করে? প্রোডাক্টগুলো যে ওখানে আপলোড করে, কে আপলোড করে? ওই প্রোডাক্টগুলো কোনটা কোনটা সেল হবে বায়ার জানে নাকি কোনো একজন মার্কেটার জানে? তাহলে ঠিকই আছে তো। বায়ার কখনোই জানে না, একজন মার্কেটারই জানে। কারণ শুধুমাত্র বায়ার কি বলে? নিশ বলে দেবে। নিশ কি আবার? নিশ হচ্ছে কোনো একটা ফিক্সড কোনো একটা বিষয়, যে ঠিক আছে আমি কি বিক্রি করব? আমি ফ্যান বিক্রি করব। পৃথিবীতে ফ্যানের প্রকারভেদের অভাব আছে। কোন ফ্যানটা সব থেকে বেটার, এটা কে খুঁজে বের করবে? আমাদের মতো একজন মার্কেটার খুঁজে বের করবে। আর এই যে খুঁজে বাহির করা একটা ক্লায়েন্টের একটা টার্গেটেড নিশ, এটার নামে আছে কি? প্রোডাক্ট রিসার্চ। এখন প্রোডাক্ট রিসার্চ করতে হয় কিভাবে শুরু করব এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো সেটার উপর দেখতেছি। খুবই মনোযোগ দিয়ে দেখি। আমরা পরবর্তীতে, আমি একটা এফিলিয়েট অ্যাকাউন্ট খুলতেছি, অবশ্যই অ্যাপ্লাই করে রাখছি 3 দিন হলে, এখনো দেয় নেই। দিলে আমি সরাসরি দেখাবো, ওখান থেকে দারাজ থেকে দেখাবো। প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের আগে জানতে হবে কেন মতো প্রোডাক্টগুলো রিসার্চ করতে হয়। তাহলে কি কারণে? এই প্রোডাক্ট যদি কোনো একটা ক্লায়েন্ট বিক্রি করতে চায় কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে, কিসের মাধ্যমে? কোনো একটা ফেসবুক পেজের মাধ্যমে, কোনো একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যদি কোনো মাধ্যমে কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চায়, সেই প্রোডাক্টটা কি নির্বাচন করবে? কে নির্বাচন করবে? নিশ নির্বাচন করবে ক্লায়েন্ট, আর প্রোডাক্ট নির্বাচন করবে কে? মার্কেটার। এই যে একটা প্রোডাক্ট নির্বাচন করা, কিভাবে নির্বাচন করতে হবে তার জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার 1 শর্ত, আমরা প্রোডাক্ট রিসার্চ বুঝতেছি না, এমনি একটু বাংলায় বুঝি। আমরা একটা ব্যাগ কিনতে গেলাম, এই যে এখানে শিল্পীরানির একটা ব্যাগ আছে। ব্যাগ কিনতে গেলে শিল্পীরানি কি করতো? ব্যাগটা দেখবে কি দেখবে না? ব্যাগটার মধ্যে কি আগে দেখতেছে? কালারটা ঠিক আছে কিনা। তারপরে কি দেখতো? ঠিক আছে কি নাই। তারপর ব্যাগটা ঠিক আছে কি নাই। মানে এটা কয়েকটা বিষয় লক্ষ্য করতেছে তো। তা আমরা যদি দেখি ব্যাগের কোয়ালিটি, মানে কি কোয়ালিটি। এখন মনে করেন শিল্পীর এই ব্যাগটার মূল্য হচ্ছে 1000 টাকা, কোয়ালিটি খুব পছন্দ, শিল্পীর নিয়ে গেছে মাত্র 500 টাকা। এখন কি করবেন? এখন কি করবেন? তাহলে বোঝা যাচ্ছে ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা নির্বাচন করবে তার আগে একটা মানি, একটা ফ্যাক্ট হয়, টাকা, বাজেট। বুঝতে পারতেছি? বাজেটের উপর ডিপেন্ড করে কি হয়? ব্যাগের কোয়ালিটি হয়। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এলাকার জনগণ হচ্ছে গরিব অসহায়, এখানে 10,000 টাকার ব্যাগ চলবে না স্যার। কত টাকার ব্যাগ চলবে? 500 টাকা যে চলবে কেমনে বুঝেন? 500 টাকার ব্যাগ যে ওই এলাকায় চলবে কেমনে বুঝলেন? কেমনে বুঝবেন এখন?
কিরকম করে বলতে একদম অসহায় মানুষ, কেমনে বুঝবেন এখন? কেমন করে বোঝা যাবে? যখন আমরা যে এলাকার জন্য প্রোডাক্ট রিসার্চ করব, যখন যে এলাকার জন্য, মনোযোগ দিয়ে শুনুন, যখন যে এলাকার জন্য প্রোডাক্ট রিসার্চ করব সেই এলাকায় ইতিপূর্বে প্রোডাক্ট বিক্রি হয়েছে কি হয়নি? শিওর কি? শিওর। আমরা যখন কাজ শুরু করতেছি তার আগে প্রোডাক্ট বিক্রি হয় নাই? পৃথিবী শুরু হয় নাই ওখানে? যদি পৃথিবী ওখানে শুরু হয়ে থাকে তাহলে ওই এলাকায় অবশ্যই অবশ্যই অ্যাজ লাইক দারাজের মতো অথবা বিডি শপের মতো ওয়েবসাইট আছে কি নেই? ওই এলাকাগুলোতে চলে কি চলে না? অ্যামাজন চলে কি চলে না? যদি চলে তাহলে আমরা সেই সাইটগুলোতে যাব। মাস্ট বি চলে, যদি চলে বলতে 100% চলবে। চলে কি চলে না? যদি অ্যামাজন ওই এলাকাটাতে চলে, ওই এলাকাটা চলে কি না? এখন কোন প্রোডাক্ট আপনি নির্বাচন করতেছেন? হ্যাঁ, 100% চলে। তা আমরা কি করতেছি, মনে করুন কোনো একটা ব্যাগ, ব্যাগ কোথায়, ব্যাগ কোথায় খুঁজুন, ব্যাগ খুঁজুন, উমেন্স ফ্যাশন ব্যাগ লেগে সার্চ করি, ব্যাগ লেগে সার্চ করি, ব্যাগ ইন্টার করি, ব্যাগ চলে আসছে না? ব্যাগে চলে আসলাম, যে কোনো একটা ব্যাগ নিচ্ছি। এই ব্যাগটা আমরা এখন প্রোডাক্ট রিসার্চ করতেছি, কিন্তু প্রোডাক্ট রিসার্চে যাচ্ছি মানে কি ওই এলাকার একটা ওয়েবসাইট বাই করা যাবে না? বাই করা যাবে? বাই করা যাবে কিনা? কেমনে বাই করবো? আপনি শুধুমাত্র পাশে ইউকে টপ ই কমার্স ওয়েবসাইট লিস্ট পারবেন কিনা? এখানে শুধুমাত্র সার্চ করলে বাইরে হয়ে যাচ্ছে না? অনেকগুলো সাইট পাইতেছেন না? অ্যামাজন, ইবে, এইচসি, ওয়েফেয়ার, আরগস, অ্যাসোস, নেক্সট দেখা যাচ্ছে না? এই সাইটগুলোতে আমরা কি যেতে পারবো না? আমরা আরেকটা সাইটে যাই, এই যে অ্যাসোসে চলে যাই, রাইট সাইডে ক্লিক করবো, যাই এখানে। এই যে সাইটটাতে আপনি আসলেন, এটা একটা ইউকে সাইট না? এই সাইটটাতে এসে আপনি ব্যাগ লিখে সার্চ করলেন, ইন্টার করলেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে যতগুলো ব্যাগ রিলেটেড আছে না এখানে? এখানে যে ব্যাগে ক্লিক করলেন, ব্যাগে ক্লিক করার পর আপনি আসলেন, প্রথমে আসার পরে আপনি এই ব্যাগের দামটা দেখবেন। বুঝতে পারলেন কিনা? বুঝতে পারতেছে? ওই এলাকার দাম কিরকম, মানুষ কিরকম নিতে পারে একটা আইডিয়া পাবেন কিনা? যে মানুষ কোন ধরনের ব্যাগগুলো ওই এলাকায় নিতে চায়। 176, 225, 215, 123, বুঝা যাচ্ছে? একটা আইডিয়া পাইতেছেন? আইডিয়া পাওয়া যাচ্ছে না? যে আইডিয়াটা পাবেন সেই আইডিয়া অনুযায়ী আপনি কোন একটা ওয়েবসাইটে যাবেন, এখন গিয়ে আপনি রিসার্চ করবেন যে ব্যাগের দামটা কেমন। এখন রিসার্চ করার সময় আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে বাজেট। কি হচ্ছে? অর্থাৎ ওইটার বাজেটটা কীরকম, বাজেট কীরকম ক্লায়েন্ট নিবে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তুমি $100 থেকে শুরু করে তুমি $150 অথবা $60 মধ্যে ব্যাগটা নির্বাচন করার চেষ্টা করো। বলবে কি বলবে না? তখন আপনি ওয়েবসাইটে গিয়ে ওই ব্যাগগুলোর মধ্যে থেকে 100 থেকে কত টার্গেট দিচ্ছে আপনাকে? 60। এখন এই ব্যাগে সার্চ করার পর আপনি প্রথমে দেখুন 100 থেকে $160 মধ্যে 143 পড়ে কিনা? পড়ে কি পড়ে না? তাহলে এই যে ওয়েবসাইটের এই ব্যাগটার লিঙ্কটা, এই ব্যাগের লিঙ্কটা আপনি কপি করে আপনার ওই শিটের মধ্যে রেখে দিলেন। অর্থাৎ আপনি একটা কি পেয়ে গেলেন? একটা ব্যাগের লিঙ্ক পেয়ে গেলেন কিনা? একইভাবে দ্বিতীয় জায়গায় যান, আপনি দ্বিতীয় জায়গায় গিয়ে আবারও সার্চ করুন, দ্বিতীয় জায়গায় গিয়ে আবার সার্চ করার চেষ্টা করুন আরও কোনো ব্যাগ আছে কিনা। এটা $143 আছে কিনা? $143টা নিয়ে নেন, এটা আছে কিনা? তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আপনার রিকোয়ারমেন্ট মিলতেছে কি? 100 থেকে 100, তাহলে এইটা কি আপনার মিলতেছে? এইটা মিলতেছে এই যে 225, তাহলে এই ব্যাগটা আপনার দরকার আছে? এটা বাদ, যতই ভালো কোয়ালিটি হোক। দ্বিতীয় বিষয়, ক্লায়েন্ট আপনাকে বললো যে শুধুমাত্র $100 থেকে $160 হলেই হবে না, কি থাকতে হবে? এটার একটা কালার থাকতে হবে। কালারটা কি? কালারটা তুমি হোয়াইট অথবা ব্ল্যাক অথবা নেভি এটা নিও। বুঝতে পারতেছেন? তাহলে দ্বিতীয় বিষয়, আপনাকে যখন কালারের কথা বলো তখন আপনি দেখতেছেন সবগুলো মোটামুটি $100 থেকে $150 মধ্যে, কিন্তু সে বললো যে তোমাকে নিতে হবে হোয়াইট, দিতে হবে ব্ল্যাক অথবা নেভি। এই কালার ব্যতীত যদি রেড অথবা পিঙ্ক থাকে তাহলে আপনার চলবে না। প্রোডাক্ট রিসার্চ কি বুঝতে পারতেছি? নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে ক্লায়েন্ট বলে দেবে, তার মধ্যে একটা বলে দেবে সর্বপ্রথম দাম, যে আমার এলাকায় কীরকম হতে পারে, এরকম হতে পারে। এটা প্রথম দিকে ক্লায়েন্ট যেটা বলে দেবে। যখন আবার ক্লায়েন্ট বলে দেবে না তখন কীভাবে রিসার্চ করবে সেটা আমি বলতেছি। দ্বিতীয় বিষয়ে আমরা আসলাম, দ্বিতীয় বিষয়ে এসে বললো যে তুমি একটা কালার নিয়ে নাও। তৃতীয় বিষয় এসে বললো শুধুমাত্র কালার নিলেই হবে না, কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে। কিসের দিকে? এখন কোয়ালিটি কেমনে বুঝবেন? কোয়ালিটি কেমনে বুঝবেন? আপনি ওই সাইটগুলোতে যাবেন। এই যে ব্যাগটা, যে ব্যাগটা মনে করেন অ্যামাজন থেকে দেখি আমরা,
অ্যামাজন থেকে এই ব্যাগটা মনে করেন নিচ্ছেন, আপনার দাম হচ্ছে $19, মোটামুটি চলার মতো। আপনি কোয়ালিটিটা চেক করবেন তার 5 স্টার ফিডব্যাক দিয়ে। কি দিয়ে? তার যদি এখানে 5 স্টার ফিডব্যাক দেওয়া আছে 80%, যদি ওইটা 1 স্টার ফিডব্যাক থাকতো 80%, কেমন হতো কোয়ালিটি? বুঝতে পারতেছি? এই যে মূল 3টা বিষয়, এই 3টা বিষয় যদি আপনি এখান থেকে দিতে পারেন যে কোয়ালিটি ঠিক আছে 90% পর্যন্ত, অর্থাৎ 80% ভালো আছে, 80%, ক্লায়েন্ট আপনাকে বলে দিব যে ব্যাগটার কোয়ালিটি মোটামুটি 50 থেকে 70% পর্যন্ত আছে সেই ব্যাগটা নিও। তাই এটা আপনার 80% আছে, মোটামুটি ভালো, আপনি নিতে পারেন কিনা? নিতে পারবো কিনা? তাহলে ক্লায়েন্ট কি কি বলে দিবে? বাজেটও বলে দিবে, কালারও বলে দিবে, কোয়ালিটি কি পরিমাণ নিতে হবে সেটা আপনাকে বলে দিবে। এখন প্রশ্ন যদি ক্লায়েন্ট আপনাকে বলে না দেয় তখন কি করবেন? ক্লায়েন্ট যদি আপনাকে বলে না দেয়, কোনো টার্গেট নাই, সে আপনাকে বললো যে আমি একটা ড্রপ শিপিং করবো, ড্রপ শিপিং বিজনেস বুঝি? ড্রপ শিপিং শুনছেন? বিজনেস কেউ বুঝেন ড্রপ শিপিং কি? ড্রপ শিপিং হচ্ছে কি, মনে করেন আমার একটা মোবাইলের একটা ওয়েবসাইট আছে, মোবাইল বিক্রি করি, কি করি? এই হচ্ছে মোবাইলগুলো আমার, এটা বিক্রি করি। আপনি কি করছেন? আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওই ওয়েবসাইটে আমার মোবাইলটা নিয়ে গিয়ে আপনার ওয়েবসাইটে রাখছেন। আমার এখানে দাম ছিল 100 টাকা, আপনি আপনার ওয়েবসাইটে বিক্রি করতেছেন 200 টাকা। বুঝতে পারলেন? এটার নাম কি? অর্থাৎ কত দাম হয় হোক, আমি অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে এসে আমার ওয়েবসাইটে এটা বেশি দামে কিংবা কম দামে বিক্রি করে, এটা আমার ব্যাপার। এটার নাম কি? অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝি আমরা? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমাকে দালালি দিবে। বুঝতে পারেন নাই? গরুর দালালি বুঝেন? গত ক্লাসে বলছেন, আমি ইয়াতে বলছেন অনলাইনে, অর্থাৎ হাটে আপনি গরু নিয়ে গেছেন, কেউ আপনাকে বলছেন যে ভাই আমি গরুটা বিক্রি করে দেবো, কয় টাকা দিবা তুমি? যে ভাই আমি তোমাকে 200 টাকা দেবো। এটার নাম কি? অর্থাৎ আরেকজনের প্রোডাক্ট আছে, আপনি শুধুমাত্র কি করবেন? কি করে দেবেন? সেল করে দেবেন। দারাজের প্রোডাক্ট আছে, আপনি শুধুমাত্র সেল করে, এই যে পাশে দোকানগুলো আসনি, আপনি ওখান থেকে প্রোডাক্ট সেল করে দেবেন, আপনাকে কি দেবে? একটা কমিশন। এই যে কমিশন, এটার নাম হচ্ছে দালালি কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং। ক্লিয়ার? তো আমরা কি করতে পারি? অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা ড্রপ শিপিং এটা করতে পারি। এখন ওটা মূলত অরিজিনাল অবশ্য, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে ব্রোকার একটু ভালো লাগে, তাই না? ওই একই কথা, মানে যারা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সগুলো বিক্রি করে তারা দালালি, ওটা নিয়মই। এখন যাচ্ছি আমরা সামান্য আরেকটু বিষয় হলে শেষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হালাল হবে। আপনি মনে করেন কোনো একটা প্রোডাক্ট, মনে করেন আপনার একটা প্রোডাক্ট, কিছু কিছু ক্ষেত্রে হালাল, কিছু ক্ষেত্রে তো হারাম আছে। মনে করেন আপনি মদ, আরেকজন কইতেছে ঠিক আছে এটা 100 টাকা, তুমি বিক্রি করি 150 টাকা বিক্রি করো, ওটা কি হালাল? ওটা তো হারাম। এখন আপনাকে মনে করেন একটা বৈধ প্রোডাক্টে আপনাকে টুপি বিক্রি করতে গেছে যে ঠিক আছে 100 টাকা বিক্রি করো, আপনাকে মালিক রেট দিচ্ছে, যদি অ্যাফিলিয়েট করে থাকেন মালিক রেট দিলে 100 টাকা, আপনি আবার মালিককে না বলে আপনি 110 টাকা বিক্রি করে, সে বলছেন যে 100 টাকা বিক্রি করছে, 10 টাকা আপনি আগেই মেরে দিচ্ছেন, হালাল হইল? অর্থাৎ আপনি যখন তার কাছ থেকে শর্ত করে নেবেন যে দেখো আমরা যেমন কি করি, আমরা যেমন যারা আমরা ল্যান্ড প্রপার্টি বিজনেস করি, আমি জড়িত আছি কিছুভাবে, আমরা কোনো একটা জমি কিনে নেই আগে, কি করি? এই শর্তে যে ঠিক আছে এই যে আপনার 50 লাখ টাকা দেওয়া হলো, এই জমির দাম কত? 1.5 কোটি, 50 লাখ দিলাম, আমরা এটা বিক্রি করবো, কত দিয়ে বিক্রি করবো এটা আমাদের ব্যাপার। আপনি কত পাবেন? 1.5 কোটি পাবেন। এখন যদি আমরা 2 কোটি বিক্রি করি, মালিকের কোনো আছে? মালিকের সঙ্গে শর্ত ডিল হয়েছে কি আমাদের? তাকে আমরা কত দেবো? 1.5 কোটি। এখন আমরা 2 কোটি বিক্রি করি না করি এটা আমাদের ব্যাপার। আমরা যদি লস হয় তবু আমাদের, লাভ হইলে এটাকে কি বুঝতে পারছেন? এটাকে বিজনেস, অর্থাৎ আপনি তার সঙ্গে যদি ডিল করে নেন তাহলে ঠিক আছে। এখন ডিল করলেন, আপনি তাকে বলেন যে 1.5 কোটি, আপনি আবার মালিকের কাছ থেকে নিয়েছেন 1.60 লাখ টাকা, এই মালিক এসে বলছেন যে ওখানে বললেন যে 1.5 কোটির কথা, এটা কি বৈধ হইল? অর্থাৎ আপনি আপনার কথার মধ্যে বৈধ কিংবা অবৈধ করতে পারেন, ফিক্সড করতে পারেন। যদি এখন ক্লায়েন্ট আমাকে প্রোডাক্টের নির্বাচন করে না দেয় তখন কি করবেন? তখন কেমন রিসার্চ করবেন? আপনার মাথার মধ্যে কি থাকবে তখন? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে নিজ বলেই দিবে না, ক্লায়েন্ট তো বুঝেই না। ক্লায়েন্ট কয় প্রকার? একটা আছে জগা খেসুরি, একটা আছে মগা খেসুরি। মানে কিছু ক্লায়েন্ট আছে খুবই ভালো, বুঝে, সে আপনাকে বলে দিবে যে বাজেট এত, কালার এত, কোয়ালিটি এটা, এটা প্রথম প্রকার ক্লায়েন্ট। দ্বিতীয় ক্লায়েন্ট আছে, সে শুধু বলছে কারো বন্ধুর কাছ থেকে শুনছে, দোস্ত আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, ড্রপ শিপিং করতেছি, তুমি কি করো? বিজনেসটা শুরু করো। তা আমরা শুরু করি না কেন? আমাদের দেশে সেরকম সুযোগ সুবিধা, বাংলাদেশের মানুষের মতো চালাক আছে? এরা মাছ ধরার জন্য একদম নেমে পড়ে, হালকাতা নাকি বলে, হালকাতরা নাকি বলে, আলকাতরা, আলকাতরা খায়। তো এরা মনে করেন হাল খাতা করে, হাল খাতা বুঝেন? দোকানে হাল খাতা, সারাদিন মাইকে বলে আমাদের হাল খাতা খুব সুন্দরভাবে চলছে,
রাত 12টার পরে গেছে আজকে কেউ টাকা উঠলো না। আমাদের একটা ঘটনা ঘটছে অবশ্য, সেই মিঠু ভাই ছিল ওখানে। এক লোক সারাদিন মাইকে চিল্লাইছে আমাদের হালকাটা খুব সুন্দরভাবে চলতেছে, যারা এখনো আমাদের দোকানে আসেন নাই খাইতে আসেন। রাত 12টা পর্যন্ত তো কেউ যায়নি, মানে কেউ বাকির টাকা দিবে না আর কি। 12টার পরে মিঠু ভাইয়ের সঙ্গে বসছে, বলে যে ভাই খুব অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? তো হালকাতে একটা লোক আসেনি। মিঠু ভাই তো আবার খুবই খারাপ, ও বলছে যে আপনি যে সারাদিন বললেন এই ঘটনা, যে হালকাতারে কি খুব সুন্দরভাবে চলছে, এই ঘটনা এখন কি? তো এইরকম মূলত অনেকগুলো ক্লায়েন্ট জানেই না যে তাকে কি করতে হবে, সে বুঝে না, সে শুধুমাত্র জানে অন্য কারোর কাছ থেকে শুনছে যে ড্রপ শিপিং ভালো, তখন আপনাকে ফিক্সড করতে হবে। কি ফিক্সড করবেন? স্যার ওনার ওয়েবসাইটটা প্রথমে মালটা চলে স্যার Yes. সিজন অনুযায়ী। হ্যাঁ, প্রথমে ওনার যে সোশ্যাল সাইটগুলো আছে ওই মার্কেটিং করতে ওইগুলো যাবো, দেখবো কি প্রোডাক্ট দিতেছে। এটা দেখবেন। দ্বিতীয় বিষয়, আপনি সময়টা নির্বাচন করবেন, কাল, যেটাকে বলা হয় কি সিজন, কালটা নির্বাচন করবেন। এখন কি চলতেছে? ওই দেশে যখন শীতকাল চলবে তখন কি করবে? শীতকালীন কিছু প্রোডাক্ট আছে না নিয়মিত। এই বিজনেস শর্ট টাইম যারা বিজনেসগুলো করে, ড্রপ শিপিং যারা করে, তাদেরকে লক্ষ্য রাখতে হয় সময়ের প্রতি, প্রত্যেকটা সময়। কোন সময়টা, এই সময়টা কোন বিষয়ে ভালো চলবে? এসি খুব ভালো চলবে, চলবে না? এসি চলবে না? শিওর? কেমনে বুঝলেন? এখন যদি এসিতে আপনার বেনিফিট দেখেন যে না এটা 100 টাকায় বিক্রি করলে 50 টাকা লাভ, আপনি নির্বাচন করে নেবেন না প্রোডাক্টটা? কেন নেবেন না? কেন আমার সেল হবে না। ওই নির্বাচন সিজনের উপর কি করে নির্বাচন, বুঝতে পারতেছে? তাহলে বোঝা যাচ্ছে এসি এমন নেওয়া যায়। এখন যদি গিজার নেই চলবে? গিজার কি বুঝতে পারছে? ওই গরম ওয়াটার হিটার বুঝতে পারতেছে? অনলাইন বিজনেসের এখনো কিছু শুরুই হয়নি। বাংলাদেশে অ্যামাজন আসতেছে, অ্যামাজন বাংলাদেশে আসবে আগামীতে, যদি নির্বাচনে যদি কোনো প্রবলেম না হয় তাহলে আগামী 2-1 বছরের মধ্যে আসবে। অ্যামাজন আমাদের এখান থেকে ভেরিফাইড হয়েছে, অ্যামাজন ভেরিফাইড হয়েছে আজ থেকে 3 বছর আগে। তারা টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট সবই রেডি তাদের। মেইন হচ্ছে আমাদের হয়তো বা কোনো রাজনৈতিক ইস্যুর কারণে এগুলো আসতেছে না। পেপাল অনেক আগেই আসতো, সম্ভবত কেউ থাকে না, কেউ হয়তো বা কারো ভালো চায় না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের হয়তো বা ভালো চাচ্ছে না পেপালটার বিষয় নিয়ে, শুধুমাত্র অনলি ফর পেপালের কথা বলতেছি। আমাদের যেমন ইনস্টিটিউটে প্রত্যেক মাসে হিউজ পরিমাণ টাকা আমাকে দিতে হয়। এই মাসে 14 থেকে 15 লক্ষ টাকা আমাকে পেপাল বিল দিতে হয়েছে আমাদের স্টুডেন্টদের। এই টাকাগুলো টোটালি আসতেছে আমাদের দেশে কি 20 টাকা 25 টাকা করে ওইখান থেকে আমাদের রেখে দিতে হচ্ছে। আর ক্লায়েন্ট সাধারণভাবে কিন্তু কি করে না, আপনাকে পে ওনারে টাকা দিতে চায় না, ব্যাংক অ্যাকাউন্টে দিতে চায় না, তাদের কি দিতে চায়? পেপালে। তো পেপাল তো আমাদের নাই, বুঝতে পারতেছে? তো এইগুলো যদি আসতো আমাদের দেশে, শুরু করেছিল হয়তো বা জোনায়েদ ভাই শুরু করেছিল, পলক ভাই আসবে সম্ভবত খুব দ্রুতই। এটা যদি দ্রুত আসে আর পলক ভাই যদি থাকে একান্ত, তাহলে মানে খুব দ্রুতই আসবে। অ্যাক্টিভ আছে, মানে ভালো কাজ করে কিন্তু আইসিটির উপরে। তো এই জিনিসগুলো আসতো যদি, তাহলে ফ্রিল্যান্সিংটা আরও অনেক বেশি এগিয়ে যেত, ইজি হবে। এবং অ্যামাজন আসলে তো কোনো কথা নেই, অ্যামাজনে আসলে আমরা শুরু করবো। এবং আমি ইতিমধ্যেই অ্যাফিলিয়েট শুরু করি, অ্যাফিলিয়েট করবো আপনাদের। আমি যদি অ্যাফিলিয়েট করি প্রত্যেক মাসে ওখান থেকে আমার ভালো ইনকাম হবে, জানি আমরা। কারণ আমার স্টুডেন্ট অনেকে তো মাউস কেনে, অনেকেই কি কেনে, ওয়েব ক্যাম কেনে। আমার পার্সেন্টেজ দরকার নেই, বাবা তোমরা সবগুলো ওইখান থেকে কিনতে থাকো। 10% না, ওটা কোড সিস্টেম করে দিলাম, 10% ওরা নিলাম, আমার দরকার আছে। অর্থাৎ ওই 10% তাদের বেঁচে গেল, আমারই তো বেঁচে গেল। এখন থাকতেছে ওইখান থেকে শুধুমাত্র লিঙ্কটা জেনারেট করে দেয়, এতটুকুই কাজ। তো আমি একটা অ্যাফিলিয়েট এখন খুলছি, ওইখান থেকে এখন ভেরিফাই করে নিই, ভেরিফাইড করলে তারপর আমি জানাবো আপনাদের কীভাবে ওটাতে খুলতে হবে, এবং আপনারাও করবেন। সাপোজ আপনার একটা কোনো প্রোডাক্ট কেনার দরকার, আপনি ওই আপনার লিঙ্কটা থেকে কিনুন, আপনার লিঙ্কটা থেকে কিনবেন, আপনার টাকাটা আপনার কাছে 10% থেকে গেল। ধীরে ধীরে তারপর আপনি প্রোফাইলে মার্কেটিং করেন। আপনার এলাকার যারা মানুষ আছে, যারা আপনার প্রোফাইলের বন্ধু আছে, এদের মধ্য থেকে দেখবেন অনেকেই কিনবে। দারাজ অ্যাফিলিয়েট চালু করা আছে, আমি অ্যাপ্লাই করছি এবং দিবে। এখন আমরা বুঝতেছি তাহলে সিজন কখন, যখন কিনা ক্লায়েন্ট আমাকে কোনো কিছু দিবে না। সিজন ফার্স্ট, ক্লিয়ার? দ্বিতীয় বিষয় বাজেট। এই যে বাজেটটা ফিক্সড করেছিলাম, বাজেটটা চেষ্টা করবেন সবসময় নাগালের মধ্যে রাখার জন্য। কিসের মধ্যে? কোর্স ফিটা যদি আমরা 50,000 টাকা করি কেমন হবে? কেউ আসতো? বুঝতে পারতেছেন? মানে সামর্থ্য অনুযায়ী আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা ফিক্সড করতে হবে। তৃতীয় বিষয়, ওই কালারগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আপনার যে প্রোডাক্টটা ছেলেদের জন্য হয়ে থাকে, ছেলেদের পছন্দনীয় কালার কি সেটা আপনি ফিক্সড করবেন। মেয়েদের পছন্দনীয় কালার ওইটা সেট করবেন। ক্লিয়ার? বুঝতে পারতেছি? অর্থাৎ কালারগুলো ফিক্সড করুন, যারা যে প্রোডাক্টটা কিনবে সেটার উপর ডিপেন্ড করে।
এখন যদি মনে করেন আপনি যে দেশে মার্কেটিং করতেছেন সেই দেশের মানুষগুলো মনে করেন হাতির মতো, আপনি প্রোডাক্টের সাইজ কি নেবেন? হাতির মতো নেবেন, বুঝতে পারতেছেন? প্রোডাক্ট নির্বাচন করবেন এইটা একদম পার্সোনালি এইভাবে, এবং কোয়ালিটিটা সবসময় ডিপেন্ড করবে আপনার উপর কী প্রকার কোয়ালিটি নিচ্ছেন। এই 5টা বিষয়ে আপনার যদি ক্লায়েন্ট না দেয় তখন আপনি নির্বাচন করে আপনি কাজগুলো শুরু করবেন। পাশাপাশি যে বিষয়টা রাখবেন, যে ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টটা নেবেন, এটা কোনো একটা ওয়েবসাইট থেকে নিতে হবে না আমাদের, সেই ওয়েবসাইটের রিভিউগুলো দেখবেন। রিভিউগুলো কি দেখবেন? খুবই লক্ষণীয় কোনটা রিভিউ সব থেকে ভালো, যেটা রিসেন্ট বিক্রি হচ্ছে কিনা। যদি দেখেন যে রিসেন্ট বিক্রি হচ্ছে এবং এটা শীতকালের সঙ্গে যায়, এটা যদি কালারফুল ঠিক থাকে, এটা যদি কোয়ালিটি ঠিক থাকে, তাহলে আপনি এই প্রোডাক্টটা নির্বাচন করতে পারেন। অন্যথায় স্যার বিজনেসের ক্ষেত্রে তো অ্যামাজন থেকে কেউ প্রোডাক্ট সিলেক্ট করবে না, অবশ্যই করবে, অ্যামাজন তো হোলসেলার না। অবশ্যই করবে। সাপোজ আমি একটা অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট, এমন ওইটাই বলতেছি, আলিবাবা থেকে তো আছে, আমরা তো অনেক কিছু করতে পারি। সাপোজ অ্যামাজন থেকে আলিবাবাতে এমন কোনো একটা প্রোডাক্ট সাপোজ নাই, আমার খুবই দরকার, ওইটা প্রোডাক্ট ভালো চলতেছে, তখন আমরা কি করবো? নো, ড্রপশিপিংয়ের সিস্টেমটা কি? ড্রপশিপিংয়ের সিস্টেমটা হচ্ছে এরকম, মনোযোগ দিয়ে দেখুন, এক নিমিষে শেষের দিকে আর কোনো কিছু হচ্ছে না, এটা একদম ওটা যে কোনো সময় বাদ দেওয়া যাবে, যে কোনো সময় বাদ দেওয়া যায় প্রোডাক্টগুলো। ড্রপশিপিং কি? এফিলিয়েটটা কি? এফিলিয়েটটা আছে এইটা, এফিলিয়েটটা দেখুন, এইখানে কোনো একটা প্রোডাক্ট আছে দাম 100 টাকা, আপনি আপনার এই মাধ্যমে 100 টাকায় বিক্রি করবেন, এটার মধ্যে আপনাকে একটা হয়তো 10% একটা কমিশন দেবে, এটা আপনার 10 টাকায় লাভ, বুঝতে পারতেছি? এটার নাম কি? এফিলিয়েট। আপনাকে পার্সেন্টেজ দিচ্ছে 10%, 15%, 20%, ওইটা আছে কি? এফিলিয়েট। এখন আসুন আপনার কাছে ড্রপশিপিং। ড্রপশিপিং ঠিক এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আপনার এইটা ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটের মধ্যে কি করছেন, এই যে এই ওয়েবসাইটের মধ্যে মনে করেন এটা আলি এক্সপ্রেস, ধরে নেন আলি এক্সপ্রেস, ক্লিয়ার? কোনো একটা প্রোডাক্টের দাম মনে করেন 100 টাকা, আপনি কি করছেন, আপনি এই প্রোডাক্টটা এখানে দেখছেন আছে, ওই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এসে 150 টাকা লিখে দিয়েছেন, 50 টাকা লাভে লিখে দিয়েছেন। এখন কি করছেন, আপনার ওয়েবসাইটে কেউ একজন এই প্রোডাক্টটা কিনছে, প্রোডাক্টটা কি করছে? কিনছে। আপনার কাছে কি প্রোডাক্টটা আছে কি? কার কাছে প্রোডাক্ট আছে? আপনি আবার কি করছেন, আপনি এনার কাছ থেকে আপনার তথ্যগুলো এনার কাছ থেকে নিয়েছেন, আপনি এনার তথ্যগুলো ট্রান্সফার করে দিয়েছেন কোথায়? এখন আলি এক্সপ্রেস কি করবে? আলি এক্সপ্রেস মূলত প্রোডাক্টটা ডেলিভার করবে কার কাছে? বুঝতে পারতেছি? এখন এখানে আসতেছে সিস্টেমটা কি, যে ভাই এই লোক যে এইখানে অর্ডারটা করলো, এই লোকটা যে এই এনার ওয়েবসাইট অর্ডারটা করলো 150 টাকায়, এটা তো এই জায়গাতে যেতে পারতো, এই জায়গায় এই ব্যক্তি ইনি জানে না যে এই প্রোডাক্টটা এখানে আসে না, আসে বিধায় তো ইনি এখান থেকে কিনছেন। যেমন আমাদের এখন 64 জেলাতে স্টুডেন্ট আছে না, আমি যদি এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট এখন চট্টগ্রামে বিক্রি করি, আমাকে বিশ্বাস করবে মানুষ? বিশ্বাস করবে খুব একটা। কিন্তু চট্টগ্রামের কোনো একজন স্টুডেন্টের মাধ্যমে যদি বিক্রি করি, বিশ্বাস করবে? এটা বিজনেস পলিসি। স্বাভাবিকভাবে যে আমার যদি টাকা মাইজ যায় তাহলে আমি ওর বাসায় গিয়ে কী করবো, কান ধরে টাকা, আর আমার সাথে যদি হয় তাহলে রংপুর যাবো কি আসবো না, 100 টাকা 50 টাকার প্রোডাক্ট আমি আবার রংপুর যাবো 500 টাকা খরচ করে। মানুষের কি বুঝতে পারতেছেন? ইমোশন, ইমোশন। অর্থাৎ অনলাইনে সবসময় কি বিক্রি হয়? ইমোশনটা বিক্রি হয় অনলাইনে। অনলাইনে কখনো কিন্তু টাকায় বিক্রি হয় না, ইমোশন। আপনি কি করতে পারেন, ছোটো বাচ্চাদের একটা টি শার্ট বিক্রি করতেছেন, ওর মায়ের শাড়ির দাম 500 টাকা, ছোটো বাচ্চার কাপড়ের দাম 800 টাকা। এখন মা নিজে শাড়ি না করে কি করে, বাচ্চাদের কাপড় কিনে না নিজের। এখন সকলে বলতেছে মানে সকলে বাচ্চা কাছে আছে, মানে কি কিনে না এরকম। অর্থাৎ প্রোডাক্ট কখনো বিক্রি হয়, বিক্রি হয় কি ইমোশনটা বিক্রি হয়। আমি যখন বলছি ইয়েস, মানে সকলে ইয়েস বলতেছে। ইমোশন তিনটা, এই তিনটা দিয়ে সবসময় প্রোডাক্টের সেল আসে, এটা প্রোডাক্টের একটা মূলনীতি। তা আমরা কি করি, এই ড্রপশিপিংটা এইভাবে মূলত এই ব্যক্তিটা ওনাকে তথ্য দেয়, এনি আবার এনাকে তথ্য দেয়। এই ড্রপশিপিং কোম্পানিগুলো কি করে, আবার যারা ড্রপশিপার তারা কি করে, এই তথ্যগুলো দিয়ে সরাসরি মূলত এনাকে পাঠিয়ে দেয়, এবং এই কোম্পানিগুলো এইভাবেই মূলত নমিনেটেড করা যে কেউ কখনো তাদের তথ্যগুলো পাস করবে না। এনডি বুঝি, এনডি ইউএসের একটা কি হয়েছে আইন আছে, এনডি। যতক্ষণ পর্যন্ত ইউএস এম্বাসি তাদের নিজের পক্ষ থেকে কোনো একটা ব্যক্তির পার্সোনাল তথ্য প্রকাশ করবে না, কেউ তথ্য পাবে না। এনডি সেই রকম একটা এনডি সিস্টেম আছে, এদের একটা রুলস রয়েছে। কখনো মূলত এরা কি করবে না, ওই কর্তৃপক্ষকে, ওই যে যারা প্রোডাক্টটা কিনছে তার তথ্য দিবে না।
বুঝতে পারতেছি? বলতে চাচ্ছি। যদি এটা করে তাহলে তো আবার এদের বিজনেস নষ্ট। কার বিজনেস নষ্ট? এই যে যারা ড্রপশিপার আছে আলি এক্সপ্রেস, তাদের বিজনেস নষ্ট হবে না? জি স্যার। এই জন্য মূলত এটা বলে না। আর এটা হচ্ছে ড্রপশিপিং। বাংলাদেশে ড্রপশিপিং শুরু হয়ে গেছে, ব্রিটিশ হবে সম্ভবত জি স্যার। ড্রপশিপিং শুরু করেছে, যদিও এতটা এখন ভালো হয়নি, শুরু হবে ভালো করে। আর ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন। আমরা দেখাবো অবশ্যই শেষের দিকে কিছু জিনিস দেখাবো ড্রপশিপিংয়ের উপরে, ব্রিটিশ শপ থেকেও দেখানো যাবে, বাইরের থেকে দেখানো হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসগুলো থেকে মনোযোগ দিয়ে সকলে একটু থাকবেন, আপনারা দেখবেন। একটা সর্বশেষ একটা বিষয় মনে রাখবেন, আমাদের এখান থেকে